হৃদের থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলুস্থুলুস পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না, যে করেই হোক মায়া আজই ফিরতে চায় আশুগঞ্জ, এখানে আর নয়। মায়ের হঠাৎ জেদের কান্নাকাটিতে অতিষ্ঠ মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানু। জুয়ো খানিকটা বিরক্তির সহিত দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। ভিডিও কলে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাচ্ছে, কিন্তু জেদি মায়া সেসব শুনতে নারাজ। রাতের ট্রেনে চট্টগ্রাম আসতে না আসতেই সকালের ট্রেনে আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটা ঠিকঠাক কাউকে বলছেও না মায়া। আর না হৃদের কিছুক্ষণ আগের থাপ্পড় দেওয়ার বিষয়টা কাউকে জানাচ্ছে। শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রাম থাকবে না। বাড়ির সবার জন্য মন পুড়ছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ার এমন যুক্তিহীন কারণটা কারো কাছেই প্রযোজ্য নয়। উপস্থিত সবাই বিরক্ত মায়ার উপর, কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথা বলতেও পারছে না। শুধু হিচকি তুলে কেঁদে কেঁদে বারবার বলছে সে এই চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশোনাও করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ের হুলুস্থুলুস কান্নাকাটির মাত্রা প্রহর হতেই জুই এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকেই মায়াকে বোঝাচ্ছিল শান্ত হতে। মায়া শুনতে চায় না বলে এজন্য বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ের কান্না আরও বেড়ে গেল। জুইও তাই করল, এক প্রকার জোর করেই মায়ের হাতে ফোনটা গুজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিয়ে বসে থাকলো, তবুও হাতে নিল না। আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইল। আরিফ মায়ের কান্নাকাটিতে হতাশার ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্যে ফের বলল, এই মুহূর্তে পরিবারের সবার মনের অবস্থা ভালো নেই। মুক্তার বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে, তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ করে বাসায় ফিরতে চায়, তাহলে মায়ের বাবা মা আরও টেনশনে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশনে মায়ের বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, তখন মায়ের কি কষ্ট লাগবে না? আরিফের বুঝদার কথাগুলো মায়ের মনে ধরতেই মায়ের কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটা হাতে তুলে মুখ বরাবর ধরল, ধীরে মাথা নাড়িয়ে বুঝালো মায়ের ভীষণ কষ্ট লাগবে। আসিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল, আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে, তখন মায়ের ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে, এখন কান্নাকাটি না করতে। মায়ের কান্না কমে আসলে উত্তর করল, সত্যি তো ট্রান্সফার করাবে আমাকে, পরে মন বদল করবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল, সত্যি আমার মন বদল হবে না, আগে ভাইকে চট্টগ্রামে আসতে দে, তারপর ট্রান্সফার করাবো। ততদিন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না, কেমন? মায়ের কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা আচ্ছা ভাই রাখছি, তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখ মুখের কী অবস্থা করেছিস তুই? মুখের মাস্ক পর্যন্ত খুলিসনি। যা আগে গিয়ে ফ্রেশ হ, আজকে কলেজে যাওয়ার দরকার নেই, সারা রাত জার্নি করেছিস, খেয়ে দিয়ে একটু ঘুমাবি, কেমন? আচ্ছা আচ্ছা, নানুকে ফোনটা দে তো। হাত বাড়িয়ে ফোনটা ফুলবানুর হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া। তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটল রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসা ছিল। মায়ের কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইল। মায়ের ড্রয়িং রুম থেকে উঠে নিজেদের রুমের দিকে যেতেই মায়ের পেছন পেছন জুয়ো গেল। মায়ের রুমে ঢুকে মাথার হিজাব আর মাস্ক খুলতেই জুয়োর চোখে দৃশ্যমান হলো হৃদের থাপ্পড় দেওয়া লাল দুটো গাল, যেখানে স্পষ্ট 5 আঙুলের ছাপ বসে গিয়ে ফুলে আছে খানিকটা। মায়ের গালের অবস্থা দেখে আতঙ্কের ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের গাল দেখে অস্থিরতায় প্রশ্ন করতে লাগলো, একটার পর একটা। মায়ের গাল দেখে জুই চট করে বুঝে ফেলল কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমনভাবে মারল জানতে চাইলে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা, কিন্তু জুয়ের ব্ল্যাকমেল করে আরিফের ভয় দেখাতেই গড়গড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটা পছন্দ হলো না জুয়ের, সেজন্য জুই বেশ খানিকটা চেতে গেল হৃদের ওপর। রাগের মাথায় এটা সেটা বলে হৃদকে গালমন্দও করল। কখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমনভাবে মারল সেটা। সেদিনকার মতন জুই বা মায়া কেউ আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমিয়ে কাটালো দুই বোন। সেলিম সাহেব সকালের নাস্তা করেই চলে গিয়েছিল, কিন্তু মায়া নিজের গাল ওড়নার আঁচলে লুকিয়ে রাখলো সারাটা দিন, যার দরুন কারো চোখে পড়ল না হৃদের থাপ্পড়ের বিষয়টি। তবে সেদিনকার মতো মায়া আর হৃদ দুজনের কারোর সঙ্গেই দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্য ফেরে মায়া না চাইতেও হৃদের দেখা পেয়ে গেল পরের দিন, তাও কলেজের রাস্তায়। ভয়ার্ত মায়া হৃদের ছায়াও মারাতে চায়নি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ঈগল চোখে যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ের মনে হলো হৃদ যেন মায়ের অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে। সকাল 8:15, তীব্র অনীহা নিয়ে রিকশায় চড়ে বসল মায়া। কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু জুয়ের জোড়াজুড়িতে যেতে হচ্ছে, নয়তো সে কখনোই একা একা কলেজে যাওয়ার মেয়ে না। জুই অসুস্থ, কোমরে ভীষণ ব্যথা, তাই আজ সে যাবে না সাদা ড্রেস পরে। মায়াও চেয়েছিল জুয়ের সাথে সাথে না যেতে,
কিন্তু মায়াকে কলেজে যেতে হচ্ছে। বাসা থেকে কলেজের রাস্তা পায়ে হেঁটে গেলে 15 মিনিট, আর রিক্সা করে গেলে 5-7 মিনিটের মতো লাগবে। মন খারাপের উদাসীন মায়া কোলের ওপর বইপত্রের ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থ মেরে। রিক্সা চলল আপন গতিতে, চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রীর মতো আশপাশটা চোখ বুলাচ্ছিল উদাসীনতায়। দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার ন্যায় আতকে দ্রুত রিক্সার হুড তুলল। মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিক্সার পেছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়ল, চোখ খিচে বন্ধ করে, কারো ভয়ে। আর মনে মনে আল্লাহর নাম জপতে জপতে দোয়া করতে লাগলো যাতে সেই মানুষটির সম্মুখে ধরা না পড়ে যায়। উত্তেজিত মায়ের মনের দোয়া একটা সময় মন থেকে মুখের বুলি হয়ে আওড়াতে লাগলো মৃদু স্বরে। মায়ের চলন্ত রিক্সা হঠাৎ থেমে যেতেই ধ্যান ভাঙে ওর। উত্তেজনায় মায়া মনে করলো হয়তো ও কলেজ গেটে পৌঁছে গেছে, তাই আশেপাশে চেক না করেই আতঙ্কের ন্যায় লাফিয়ে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটল সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটার মধ্যেই আকস্মিক মায়ের কাঁধের ব্যাগটা পেছন থেকে কেউ টেনে ধরতেই আটকে যায় মায়া। কেউ হেয়ালি গলায় সুর তুলে বলে, কি ম্যাডাম, এত তাড়া কিসের? কই যান? আমাদেরকেও একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠ কানে আসতেই মায়া ভয়ার্ত হলো। চোখ মুখ খিচে বন্ধ করে নেয়, নত মস্তিষ্কে পেছনে ফিরে মৃদু গলায় আওড়ায়, ছাড়ুন, আমি কলেজে যাব। মায়ের কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ গলায় বলে, ছাড়ুন মানে? এখনো তো ধরাধরি করলাম না, ছাড়বো কেন? হৃদের কথায় নাক ছিটকালো মায়া। ছি, কি বাজে আপনি! ব্যাগ ছাড়ুন আমার, আমি যাব। মায়ের কথায় হৃদের হাতটা আরও শক্ত হয়ে আসে মায়ের ব্যাগে। হৃদ মায়ের ব্যাগটা টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম, তার আগে আপনার সাথে আমার হিসেব নিকাশ শেষ করি। তারপর শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেন, আমার পেছনে বাজে কথা বলেন। ঘটনা কি সত্যি? হৃদের পরপর আচরণে মায়ের ভয়ের সাথে সাথে রাগও হচ্ছিল ভীষণ। কেন হৃদ বারবার মায়ের পেছনেই লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতামি হৃদের সাথে মায়ার তাও জানে না। তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শুধালো, বেশ করেছি বলেছি, দরকার পড়লে আরও বলবো। আপনি আসলে একটা বাজে মানুষ, ব্যাগ ছাড়ুন। মায়ের তেজ দেখানোটা হৃদের বরাবরই পছন্দ না, তাই হৃদ রেগে কটমট করে মায়ের ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ের 2 হাত বাঁধে হৃদের 1 হাতের মধ্যে। আসিফকে ডেকে বলল, আসিফ, আমার বন্দুকটা দে তো। দেশদ্রোহী বাঁচিয়ে লাভ নেই, আমার এলাকায় থেকে আমারই বদনাম করে বেড়াচ্ছে। বিষয়টা হজম হচ্ছে না, সব রাজাকারের বংশ আজই মেরে সাফ করে ফেলবো। আমাকে বাজে বলা আজই বের করছি, দে তো বন্দুকটা দে আমার। হৃদের কথায় তৎক্ষণাৎ জি ভাই উত্তর করে ছুটল আসিফ। চোখের পলকে গাড়ির ডেস্ক থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফকে হৃদের হাত থেকে বন্দুক তুলে নিতে দেখে ঝরঝর করে কেঁদে উঠল তখনই। আসিফ চমকে উঠে মায়ের দিকে তাকালেও হৃদ বিরক্তি চোখে আশেপাশে তাকায়। সকাল হয়, আশেপাশে মানুষজন বেশ আছে। মায়ার এমন মরার কান্নায় রাস্তায় সিন ক্রিয়েট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমক লাগায় মায়ার উদ্দেশ্যে, এই মেয়ে চুপ, মরা কান্না করছো কেন? আমি কিছু করেছি? হ্যাঁ, চোখে এত পানি আসে কোত্থেকে? চুপ করো, নয়তো এই বন্দুকের সব কয়টা গুলি তোমার পেটে চালান করব এক্ষুনি। চুপ। মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চায়, কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতের বন্দুকের ভয়ে। এই প্রথম কারো হাতে বাস্তবিক বন্দুক দেখল মায়া, তাও ওকেই মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক। হৃদ মায়ার 2 হাত আড়াআড়ি অবস্থায় নিজের 1 হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। নত মস্তিষ্কে মায়ার নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটু সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তর করবে ভেবে, সেই সবটুকু সাহস ফুস হয়ে গেল মুহূর্তেই হৃদের হাতে বন্দুক দেখে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো। গলার রাগ কমিয়ে শাসন করে বলল, আর আমার সাথে তেজ দেখাবে? তেড়ামি করবে কখনো? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। তখন হৃদ মায়ার হাত ছেড়ে দিতে দিতে বলল, ভেরি গুড গার্ল, এবার আমার সামনে সুন্দর করে আদবের সহিত সালাম দেন। এলাকার সিনিয়র ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? ছাড়া পেয়ে মায়া কাঁদতে কাঁদতে 1 হাত কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ার সালাম শেষ হতে না হতেই হৃদের ধমকে ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে বলল, এই বেয়াদব মেয়ে, ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানো বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয়তার সম্পর্ক বাড়াতে চাও তুমি আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চাই তোমার, আমার বোন সেজে? সাংঘাতিক চালবাজ মেয়ে তো তুমি। খবরদার, ফের যদি আমাকে ভাইয়া ডেকেছ, আমি জগৎবাসীর সবার জন্য ভাইয়া হলেও তোমার নয়। এই আসিফ, তুই বলতো, ওকে কি আমার বোনের মতো লাগে দেখতে? হ্যাঁ। আসিফ যেন সার্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে। তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল আসিফ, না ভাই, একদমই লাগে না। আপনাদের হাইট, ওয়েট, কালার কোনো কিছুই মেলে না। ওনাকে তো আমাদের ভাবির মতো লাগে।
আসিফের অ্যাঙ্গেলের কথা মায়া না বুঝলেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফের অতিরিক্ত কথা চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গা ছেড়ে প্রস্থান করে। আরেকটু হলে আবেগে আসিফ সবকিছু ফাঁস করে দিত মায়ার সামনে। আসিফ চলে যাওয়ার দিকে মায়া বোকার মতো তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছুতেই ঢুকেনি মায়া কিভাবে এত বড় ছেলে আসিফের ভাবির মতো দেখতে হতে পারে। আসিফের ভাবি নিশ্চয়ই কোনো বুড়ি মহিলা হবে, তাহলে মায়া কি বুড়ো মহিলার মতো দেখতে? মায়ের ফের ধ্যান ভাঙে হৃদের ভয়ে। হৃদ বলে, শোনো মেয়ে, আমাকে ভাইয়া টাইয়া ডাকা যাবে না, এই শব্দটা তোমার জন্য ব্যান। চাইলে স্যার ডাকতে পারো। জি আচ্ছা, গুড। এবার সুন্দর করে সালাম দাও তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। গুড। এবার চাঁদা দেন। মায়া প্রথমে বুঝল না হৃদের কথার মানে। এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের, জানেন না সেটা? দেন, আমাকে চাঁদা দেন। দেখি কি কি আছে আপনার কাছে, বের করেন সব। মায়া হৃদের কথায় বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলমল হয়ে ওঠে পানিতে। হৃদ মায়ের চোখের পানি দেখেই বিরক্ত হয়ে নিজেই মায়ের কাঁধের ব্যাগটা টেনে নিজের কাছে নিল। পরপর মায়ের ব্যাগের সবগুলো চেন খুলে ভেতর থেকে মায়ের টিফিন বক্সের বাটিটা হাতে নিল। এক হাতে মায়ের বইয়ের ব্যাগটা ফেরত দিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করা। হৃদ 2 আঙুলের সাহায্যে একটু মুখে দিয়েই মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়া মূলত হৃদের দিকেই তাকিয়েছিল ড্যাব ড্যাব করে। হৃদ মুখের পাস্তা চিবোতে চিবোতে বলল, খুব ঝাল, আমি এত ঝাল খেতে পারি না, কাল থেকে কম ঝাল করে নিয়ে আসবা, মনে থাকবে? কথা বলতে বলতে হৃদ ফের 2 আঙুলের সাহায্যে পাস্তা মুখে তুলতে চাইলে মায়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ ঘেটে হৃদের জন্য ছোট একটা চামচ বের করে দিল। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বলল, এই খাবার কে রান্না করেছে, তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। হৃদ চামচ দিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবা। এখন যাও কলেজে, এভাবে হা করে তাকিয়ে থাকার কিছু নেই, এটুকু খাবার আমারই লাগবে, আউট। টিফিন টাইম চলছে, সময় 1:15। পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতো করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠে আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা 7-8 জন বসা আছে, যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। বিগত কয়েকদিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করছে মায়া শ্রেয়ার খাতা দেখে লিখে। জুইকে দিতে হবে এগুলো, তাই জুই আজ কলেজে না আসায় একা সকল চাপ পড়েছে মায়ার ওপর। আর সেই থেকেই ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়ার সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এমনিতেও কলেজ ক্যান্টিনে খেতে যেত না। মায়ের না যাওয়ার অবশ্য 2টো কারণ আছে। প্রথম কারণ ছিল হৃদ মায়ের টিফিন বক্স রেখে দিয়েছে, এজন্য লেখার চাপ রেখে টিফিন করতে গেল না সে। শ্রেয়া নাদিয়া দুজনই মায়াকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে, পরে না হয় 3 জন একত্রে মায়াকে নোট করে দেবে, এমনটাও প্রমিস করেছিল 2 জন। কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে। 2 নম্বর কারণ ছিল হৃদের ভয়। মায়ের ধারণা মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতো করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে। তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে, যতদিন না পর্যন্ত হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে না যাচ্ছে ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না। লুকিয়ে চুকিয়ে পালিয়ে বেড়াবে হৃদ থেকে, তারপরও খারাপ হৃদ খানের মুখোমুখি হবে না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করছিল, কারণ টিফিন টাইম শেষ হলেই 5ম ঘন্টা শুরু হয়ে যাবে। তখন আর লেখালেখির সুযোগ থাকবে না, ক্লাস টিচার থাকবে। ভাবি, এই নেন, আপনার জন্য ভাই পাঠিয়েছে। অর্ধ পরিচিত কণ্ঠ কানে আসতেই মনোযোগ নষ্ট হয় মায়ার। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই চোখে পড়ে 10-11 বছরের ছেলে সুমনকে। ছোট্ট সুমন নামক ছেলেটি মায়াকে চেনে, এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় শ্রেয়াদের সাথে। পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারো খোঁজে এসেছে এখানে, তাই সুমনের ভুল শুধরিয়ে বলে, তুমি মনে হয় অন্য কারো খোঁজে এসেছো সুমন, আমি তোমার ভাবি না, আর এই পার্সেলটাও আমার না। মায়ের কথায় তৎক্ষণাৎ নাকচ করল সুমন। মায়াকে শুধরে দৃঢ় গলায় বলল, না ভাবি, এটা আপনারই। ভাইয়ের মোবাইলে আপনার ছবি আমি দেখছি, এই স্কুল ড্রেস পরাই আসিলেন ছবিতে। নিন, এবার এটা রাখেন। বিস্মিত মায়া স্তব্ধতার ন্যায় সুমনের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুধু। কে কার ভাবি, সেটাই মায়ের মাথার ওপর দিয়ে গেল। মায়া কখন সুমনের ভাবি হলো, আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ছবি গেল ওর। মায়ের ছবি, তাও অন্য কারো ফোনে, আদৌ সম্ভব? মায়া তো ছবিই তোলে না, হাতে গোনা যেই কয়েকটা ছবি আছে তাও সেইগুলো পারিবারিক ফোনে তোলা, অন্য কারো ফোনে থাকার কথা না। মায়ের পরিবার নিশ্চয়ই সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ের ছবি দিতে যাবে না। মা এখনও নিশ্চিত যে সুমন অন্য কারোর সাথে মায়াকে গুলিয়ে ফেলেছে। এজন্য মায়ার মনে মনে সুমনের জন্য দুঃখ হলো। সহজ সরল ছেলেটা কত বোকা, আহারে, ঠিকঠাক ছবি দেখতে পারেনি, এজন্য মায়াকে ছবির মেয়েটার সাথে গুলিয়ে এখন ভাবি ভাবছে। সুমন ছেলেটা আসলেই সহজ সরল।
এখন মায়ের দায়িত্বের মধ্যে পড়ে যে সুমনকে বোঝানো। সুমন ভুল ভাবছে, মায়াকে তার ভাইয়ের বউ মনে করে। মায়া কারো ভাবি নয়, আর এই পার্সেলের অধিকারীও মায়া নয়, অন্য কেউ হবে। মায়া লেখার কলমটা রেখে হাত বাড়িয়ে সুমনের বাড়িয়ে দেওয়া খাবারের পার্সেলটা ঠেলে সুমনের দিকে দিতে দিতে বলল, এই পার্সেল আমি রাখতে পারবো না, তুমি ফেরত নিয়ে যাও সুমন। আর তোমার ভাইকে গিয়ে বলো সে যেন সাহস করে নিজে গিয়ে দিয়ে আসে তার বউকে, তোমাকে যেন না পাঠায়। তুমি ভুল করছো, একজনের পার্সেল অন্যজনকে ডেলিভারি দিচ্ছ। আমি এই পার্সেলের মালিক না। এবার তুমি যাও, আমি লিখব, আমার লেখা বাকি আছে। উত্তেজিত ভঙ্গিতে মায়াকে তৎক্ষণাৎ শুধাল সুমন। আরে ভাবি, কি বলেন এইগুলা? ভাইয়ের মতো সাহসী পোলা এই চট্টগ্রাম শহরে দুইটার খোঁজ পাবেন না আপনি। ভাইয়ের সাহসের প্রশংসা তো পুরো বাংলাদেশ করে, আর আপনি তার সাহসের কথা কি বলেন? ভাই শুনলে কিন্তু রাগ করবে। আসলে ভাবি, ভাই এখন ব্যস্ত, ভাইয়ের আব্বা এসে, এজন্য ভাইয়ের লোক খাবারটা আমারে দিয়ে পাঠাইছে আপনার জন্য। নিন, রাখেন। আর এইসব কথা বলবেন না কিন্তু ভাইয়ের নামে, তাহলে আমি কিন্তু চুপ করে থাকবো না, সোজা ভাইয়ের কাছে নালিশ করব আপনার নামে। সুমনের হঠাৎ চেতে ওঠা নাহুজ ভঙ্গি দেখে মায়ার মনেও আগ্রহ জাগে মানুষটিকে তা জানার জন্য। এজন্য মায়াও সুমনের ভাইয়ের প্রশংসা করে বলল, তোর ভাইকে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি, তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? মায়ের কথায় ফের সুমন বলল, আরে ভাবি, আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ। অতি আগ্রহে জানতে চাইল মায়া, আচ্ছা তোর ভাইটাকে বলতো শুনি, নাম কি? এই কলেজের সিনিয়র কেউ? মায়ের কথায় সুমন মায়ের দিকে খাবারের পার্সেলটা এগিয়ে দিতে দিতে বলল, আমি কিছু বলতে পারুম না ভাবি, নিষেধ আছে, ভাইয়ের লোক আমারে বকবো। আপনি এটা রাখেন, আমি গেলাম। আর ভাই আপনারে কইছে এটা সবটা শেষ করতে, আমি এখন গেলাম। মায়ার বই খাতার ওপর পার্সেলটা রেখে ফুরুত করে দৌড়ে পালালো সুমন। মায়া পেছন থেকে অধৈর্যের ন্যায় ডাকতে লাগলো সুমনকে, এই শোন শোন সুমন, এটা নিয়ে যা। আরে বলদ, আমি তোর ভাবি না, তুই ভুল জায়গায় পার্সেল ডেলিভারি দিছস বাদর। সুমন শোন, এই সুমন। মুহূর্তের মাঝেই সুমন মায়ের ক্লাসরুম ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। মায়া পেছন ডেকেও লাভ হয়নি, বরং মায়ের ক্লাসে যে কয়জন স্টুডেন্ট বসা ছিল তারা মায়ের হঠাৎ চিৎকারের ডাকে বিরক্তর সহিত মায়ের দিকে তাকাতেই চুপ করে যায় মায়া। নিশ্চুপ ভঙ্গিতে পার্সেলের প্যাকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে থাকে দ্বিধা নিয়ে। একটা সময় প্যাকেট খুলে বের করলো চিজি পাস্তার সঙ্গে বড় বড় গলদা চিংড়ি মাছ ভাজা, সাথে ফ্রেশ পানির বোতলও রয়েছে। বিস্মিত মায়া খাবার দেখেই মত বদলালো। খাবারগুলো দুটোই খুব প্রিয় মায়ার। পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না মায়া। তৎক্ষণাৎ বই খাতা গুছিয়ে ছুটল ক্যান্টিনে শ্রেয়াদের উদ্দেশ্যে। দুই বান্ধবীদের নিয়ে এগুলো ভাগাভাগি করে খাবে সে। এখানে এমনি অনেক খাবার আছে, এত খাবার মায়ার একার পক্ষে শেষ করা সম্ভব নয়। খাবারগুলো নিয়ে মায়া মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে মনে মনে আরও একবার ভেবে নিল, অন্যের খাবার যেহেতু মায়া খেয়ে নিচ্ছে, তাই এই খাবারের বিল আজ মসজিদে দান করে দেবে, তাহলে আর মায়ের গুনাহ হবে না। তাছাড়া মায়া এখন এই খাবারের মালিককে কোথায় খুঁজবে? যার খাবার সে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে না পারে তাহলে মায়ের কি দোষ? মায়া কি ইচ্ছে করে খাবারগুলো রেখেছে নাকি? বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মায়াকে চাপিয়ে দেওয়াই হয়েছে, সেহেতু মায়া এই খাবারগুলো কেন ফেলে দিয়ে নষ্ট করবে? এতে মায়ের পাপ হতে পারে। তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো পুণ্যের কাজ করবে। কলেজ ছুটির পরপরই মায়া সবার সাথে বের হলো। গেট পার হয়ে রাস্তায় আসতেই আচানক দেখা হয়ে গেল রাকিবের সঙ্গে। রাকিবের হঠাৎ সাক্ষাৎকারে অস্বস্তিতে পড়ে গেল মায়া। আজ জুই নেই বলে একটু বেশি ইতস্তত বোধ করল সে। মূলত রাকিব কলেজের এই দিকেই বসা ছিল। মায়াকে কলেজ হতে বের হতে দেখেই এগিয়ে আসলো। মায়ের সাথে কুশল বিনিময় করল। জুইকে না দেখে জানতে চাইল জুই কোথায়। মায়া দ্বিধায় জানালো জুই আসেনি। জুই না আসার সংবাদে আকাশের চাঁদ হাতে পাওয়ার ন্যায় খুশি হয়ে গেল রাকিব। চকচক করার ন্যায় খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়ি পৌঁছে দেবে সে। মায়া নাকচ করল। রাকিব বিনয়ের সঙ্গে ফের মায়ের কাছে অনুরোধ করাই মায়া রাজি হলো। কিন্তু রাকিবের সঙ্গে এক রিক্সা করে যেতে হবে ভেবে মায়া কৌশলে রাকিবকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে, রিক্সা করে যাবে না। কারণ রাস্তার মোড়ে মায়ের কাজ আছে, কিছু নোট প্রিন্ট করতে হবে। তাই মায়া ভেবেছিল হেঁটে যাবার কথা শুনে রাকিব হয়তো মায়ের সঙ্গে যেতে চাইবে না বা নিষেধ করবে। কিন্তু মায়ের ধারণা ভুল করে রাকিব তাতেও রাজি হয়ে গেল মায়ের সঙ্গে যাবে বলে। শ্রেয়ার পারিবারিক গাড়ি আসতে ও চলে যায়। নাদিয়াকে উল্টো রাস্তায় রিক্সা ধরে যেতে হয়। নাদিয়া চলে যেতে মায়া একা হয়ে গেল। নিশ্চুপ মায়া হাঁটা ধরলে রাকিবও পা মেলালো মায়ের সাথে। ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ প্রফুল্লতা দেখা যায় রাকিবের কথায়। মায়ের পাশাপাশি হাঁটতে হাঁটতে কথার ফুলঝুরি ফোটে মুখে। নিশ্চুপ মায়া অস্বস্তিতে পড়ে রাকিবের কথায় হু হ্যাঁ উত্তর করছে।
রাস্তার মাঝখানেই অনাকাঙ্ক্ষিতভাবে আবারও দেখা হয়ে গেল হৃদ খানের সঙ্গে। আর তাতেই মায়া আতঙ্কের নাই রাকিবের বরাবর হয়ে নিজেকে আড়াল করতে চাইল হৃদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। মূলত রাস্তার ওপাশে হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। আশেপাশে অনেক মানুষের ভিড়ও রয়েছে, হয়তো ইলেকশনের সেমিনারের জন্যই এই ভিড়। মায়া মনে করল হৃদ মায়াকে দেখেনি, আর তাতেই মায়া চুপিসারে কেটে পড়বে নিজেকে আড়াল করে। মায়ের এই ধারণাটা ভুল প্রমাণ করে হৃদ হঠাৎই শান্ত চোখে ঘাড় ঘুরিয়ে তাকালো রাস্তার এপাশে মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ নিজেকে আবারও গুটিয়ে নিল রাকিবের পেছনে। হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয়, আর তাকালো না। মায়া অবশ্য চুপি চুপি বেশ কয়েকবার তাকিয়েছিল হৃদের দিকে, মূলত হৃদ মায়ের কাছে আসছে কিনা সেটা দেখতে। কিন্তু হৃদকে আসতে না দেখে স্বস্তির হয় মায়া। তবে বেশ বিরক্ত হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রাম আসে তখনই কেন এই কলেজের রাস্তায় তাকে দেখা যায়। কেন এই লোকে কি বাড়িঘর নেই? নিজের বাড়িঘর ফেলে কেন রাস্তায় পড়ে থাকে? সেটাই বোঝে না মায়া। সেদিনকার মতো মায়ের সাথে আর হৃদের দেখা হয়নি। মায়া বিকেলে যখন কোচিংয়ে গেল তখনও না। তবে রাকিবের সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু রাকিবও ওই কোচিংয়ে পড়ায়, তাই রাকিবের সঙ্গে দেখা হওয়াটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু পরদিন সকালে আর না বিকেলে, গোটা দিনটাই হৃদের সঙ্গে মায়ের দেখা হয়নি। মায়ের হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায়। এতে মায়া খুব খুশিই হয়েছিল মনে মনে, আর ভেবেছিল হৃদ হয়তো আবার ঢাকায় ফিরে গেছে। এখন মায়া কয়েকদিন শান্তিতে চট্টগ্রামে থাকতে পারবে। তারপর হৃদের ফেরার আগে মায়া আশুগঞ্জ চলে যাবে। এতে হৃদ খান আর মায়াকে খুঁজে পাবে না, ওদের দেখাও হবে না। মায়া নিজের কল্পনা জল্পনায় বেশ খুশি হলো। কিন্তু মায়ের সকল খুশিতে পানি ঢেলে হৃদ হাজির হয় পরদিন সকালবেলায়। যখন মায়া কলেজে যাচ্ছিল তখন মায়া সবে একটা রিক্সা করে কলেজে যাচ্ছিল। জুই আজও কলেজে যায়নি শরীর অসুস্থ বলে। আকস্মিক ঘটনায় মায়ের রিক্সা হঠাৎই থেমে যায়। মায়া ঝুঁকে পড়তে নিলে রিক্সার হুড চেপে নিজেকে চেপে ধরল শক্ত করে। আকস্মিক ঘটনায় মায়া কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ টান পড়ে মায়ের হাতে। মায়া ঝুঁকে পড়ে রিক্সা থেকে, নামে কারো টানাটানিতে। মায়ের রিক্সা থেকে নামতে নামতে উত্তেজিত ভঙ্গিতে আওড়ালো, আরে আরে কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। আগমনকারী লোকটার পেছনের পিঠ নজরে আসলো মায়ার। লোকটা মায়াকে তখনও টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। মায়া চিৎকার করে লোকটার হাত থেকে নিজেকে ছাড়াতে টানাটানি করতে লাগলো অনবরত। গাড়ির মুখোমুখি হতে ড্রাইভিং সিট হতে বেরিয়ে আসলো আসিফ। আসিফকে দেখেই আত্মা উড়াল দেওয়ার জোগাড় হলো মায়ার। মায়ার বুঝতে আর বাকি রইল না কে মায়াকে এভাবে ছিনতাইকারীর মতো টেনে নিয়ে যাচ্ছে। আসিফকে দেখেই ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি থেমে গেল। তবে হৃদের ভয়ে কেঁদে উঠল তখনই। হৃদ মায়াকে টেনে পাশের সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আসিফকে রেখে হৃদ দক্ষ হাতে গাড়ি ঘোরালো বিপরীত রাস্তা ধরে। মায়া হৃদের ভয়ে সিটিয়ে নিশ্চুপে কাঁদতে লাগলো। তারপরও শব্দ করছে না বিন্দুমাত্র। আজ কপালে কি আছে কে জানে। এই লোক এমন রাগান্বিত অবস্থায় মায়াকে নিয়ে কোথায় যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। হয়তো মায়াকে আজ মেরে ফেলবে, তারপর বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন ছিনতাই করে তুলে এনেছে মাঝ রাস্তা থেকে হৃদ। নিজের মরার কথা চিন্তা করতেই মায়ের কান্নার বেগ আরও বাড়ে। আজ কলেজে আসার সময় জুইকে বকে এসেছিল মায়া, এজন্য জুইয়ের জন্য মায়া লাগছে। মায়া যদি জানতো আজ ওর শেষ দিন, তাহলে কখনোই জুইকে বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় নিয়ে আসতো। ব্যাগপত্র গুছিয়ে সিএনজি করে চট্টগ্রাম রেল স্টেশনে নামলো আরিফ। পেছনে দুই বোন বসা, মায়া আর জুই। সঙ্গে আছে বৃদ্ধ ফুলবানু। আরিফ ভাড়া মিটিয়ে পিছনে আসতেই সিএনজি থেকে নেমে দাঁড়ালো দুই বোন। একটু পেছনে দাঁড়িয়ে জায়গা দিল আরিফকে। নম্রতার সহিত আরিফ নানুমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দাঁড়ালো সাইড করে। তারপর নিজের বাকি জিনিসপত্র নামানোর জন্য মাথা নুয়ালো সিএনজির ভেতরে। আরিফ যখন একে একে নিজেদের ব্যাগপত্র টানছিল তখনই কোথায় থেকে ৩-৪ জন ছেলে এসে হাজির হলো তাদের সম্মুখে। ভদ্রতা দেখিয়ে ফুলবানুকে সালাম জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলো আরিফের। গলার সুর পেয়ে লাগেজ রেখে আরিফ পেছনে ফিরতেই চোখে দৃশ্যমান হলো স্বল্প পরিচিত লোকদের। আরিফ চেনে এদের, প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে, এমনকি মায়ের কোচিং সেন্টারেও যাতায়াত আছে তাদের। তবে ছেলেগুলো বখাটে নয়, ভদ্র মার্জিত পরিবারের ছেলে এরা। রাজনীতি করে, কিন্তু ভালো ছেলের কাতারে পড়ে। আরিফ যে এলাকায় থাকে সেই এলাকার ছোট ভাই এরা। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কোথাও যাচ্ছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, এই তো বাড়ি যাচ্ছিলাম আর কি। তা তোমাদের কি খবর? হঠাৎ এখানে কেন তোমরা? সামনের ছেলেটির নাম তপু। মূলত সেই সালাম দিল আরিফকে। তপু নামক ছেলেটি সরল বাঁকা হেসে ভদ্রতা দেখিয়ে আরিফের হাত থেকে ব্যাগটা নিতে চেয়ে হাত বাড়িয়ে বলল, এই তো ভাই ঢাকা যাচ্ছিলাম। হৃদ ভাইয়ের পরিবার ঢাকায় আছেন, ওনাদের পারিবারিক বিয়ে বলে আমাদেরকেও যাওয়ার দাওয়াত করেছেন। সেখানেই যাব ট্রেনে করে আমরা।
তবে যাওয়ার পথে দেখলাম আপনাদের এখানে দাঁড়িয়ে থাকতে, তাই এগিয়ে আসলাম আর কি। দিন, ব্যাগগুলো আমাদের দিন আরিফ ভাই, আমরা নিয়ে যাচ্ছি। এই শফিক, ব্যাগগুলো বের করতো গাড়ি থেকে। তপু নামক ছেলেটির আদেশে বাকি ছেলেগুলো তাই করল। আরিফকে হঠাৎ আগত ছেলেগুলোর সঙ্গে সখ্যতা দেখিয়ে কথা বলতে দেখে কপাল কুঁচকে আসে মায়ার। আরিফ সচরাচর বাইরের মানুষের কাছ থেকে সাহায্য নেয় না, যখন সঙ্গে জুই বা মায়া থাকে, বোনদের সেফটির কথা ভাবে তাই। তাহলে এখন কেন এই অপরিচিত ছেলেগুলোর থেকে সাহায্য নিচ্ছে সেটাই মাথায় আসছে না মায়ার। আরিফ সবাইকে তাড়া দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হাঁটল। অনলাইনের টিকিটগুলো মোবাইলে দেখিয়ে কাউন্টারের কাগজ নিতে হবে। ততক্ষণে জুই ফুলবানু বেগমকে ধরে এগিয়ে গেল স্টেশনের প্ল্যাটফর্মে রাখা চেয়ারগুলোতে বসতে। মায়া তাদের পেছনে, হাতে ছোটখাটো কাপড়ের ব্যাগ, কাঁধে এক পাশে ঝুলছে মেয়েলি ছোট ব্যাগ। সেথায় ফোনের শব্দ আসলো। বেখেয়ালি মায়া হাঁটা থামিয়ে ব্যাগ থেকে ফোন নিতে চাইলে বাধা দেয় তপু। সে আগের নাই ভদ্রতা দেখিয়ে ছোট গলায় মায়াকে শুধিয়ে বলে, ভাবি আগে কোথাও বসেন, তারপর ফোন রিসিভ করেন। এটা পাবলিক প্লেস, আপনার সমস্যা হবে দাঁড়িয়ে কথা বলতে। তপুর ভদ্র ভাষায় ছোট করে ভাবি ডাকায় বিস্ফোরণে ঘাট ঘুরিয়ে তাকালো মায়া। মায়ের সাথে সাথে সামনে থেকে জুয়ে তাকালো ফুলবানু বেগমের হাত ধরে চেয়ারে বসাতে বসাতে। তপুকে ছোট গলায় মায়াকে ভাবি ডাকতে শুনে ফেলেছে জুই, এজন্য মূলত জুয়ে চমকিত। কিন্তু ফুলবানু বেগমের সামনে কিছু বলতে নারাজ জুই। বিস্ফোরণে মায়া কিছু বলবে, তখনই শফিক নামক ছেলেটি প্ল্যাটফর্মের চেয়ারের পাশে ব্যাগগুলো রাখতে রাখতে মায়াকে বসার জায়গা দেখিয়ে দেয়। তপুর নেই সেম ভদ্রতা দেখিয়ে ছোট গলায় বলল, ভাবি আপনি এই চেয়ারটিতে বসুন, এখানে কোনো ছেলেরা আসবে না, আমরা আছি আশেপাশে, আপনি বসুন প্লিজ। বিস্ফোরণে মায়া হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তাদের দিকে। আজকাল প্রায় মায়ের সাথে এমন হয়, চেনা নেই জানা নেই ইয়া দামড়া বড় বড় ছেলে পেলে মায়াকে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে। এক একজনের আবার কি ভদ্রতা, আহা, দেখলেই মন জুড়িয়ে যায় মায়ার। কে কার বউ সেটাই জানে না মায়া। আজকাল মায়াকে ছোট বড় সবাই ভাবি বলে সম্বোধন করে, যেন মায়া এই জাতির জাতিগত ভাবি হয়। কিন্তু এই জাতির জাতিগত ভাইটাকে আজও মায়া জানতে পারেনি। মায়া তো বিবাহিত, মায়ের একটা হারিয়ে যাওয়া স্বামীও আছে, সে আজও নিখোঁজ। মায়া তাকে খুঁজে পেলে না হয় একটা কথা ছিল, বলতে পারতো না সেও কারো ভাবি হয়। কিন্তু যেখানে মায়ের গোটা স্বামীটাই নিখোঁজ, খবর নেই, সেখানে মায়া এই জাতির ভাবি হয়ে বসে আছে। এখন মায়া যদি কাউকে প্রশ্ন করে এই জাতির ভাইকে নিয়ে, সে কে, কাকে জড়িয়ে মায়াকে এত ভাবি ভাবি ডাকা হয়, কে সে? তাহলে সবার একটাই উত্তর আসে, আমাদের ভাই ভাবি। উৎসুক মায়া ফের প্রশ্ন করে, আপনার ভাইটাকে? তাদের উত্তর, আপনার স্বামী ভাবি। থতমত খেয়ে মায়া এর বেশি প্রশ্ন কাউকেই করতে পারে না, কারণ বাকি প্রশ্ন করার আগেই বাকিরা গায়েব হয়ে যায়। মানে এক কথায় মায়াকে এড়িয়ে চলে যায় মায়ের সম্মুখ থেকে। হতাশায় আজকাল মায়ের ডিপ্রেশনে ভুগছে। একদিকে নিখোঁজ স্বামীকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে জাতির ভাই নামক নতুন বিপদ সংকেত মায়ের কপালে জুটেছে। এর জন্য শান্তিতে ফ্রেন্ডের সাথে কোচিংয়ের পর কোথাও আড্ডাও দিতে পারে না জ্বালায়। মায়া আজকাল রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকাওয়ালা মামার ফুচকা খেতে পারে না। যদি মায়া খাওয়ার জন্য যায় তাহলে দেখা যাবে কোথাও থেকে কেউ না কেউ সেখানে চলে আসবে। একদম অপরিচিত মুখ মায়ের কাছে তারা, অথচ মায়ের সাথে তারা এত নম্রতা ভদ্রতার সহিত বিনয়ী হয়ে কথা বলবে যেন মায়া খুব বড় ধরনের সম্মানিত ব্যক্তি তাদের কাছে। প্রথম দেখায় মায়াকে বাধ্যতামূলক সালাম দেবে, তারপর বিনয়ীর সহিত মায়াকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করে বলবে, ভাবি এই রাস্তাঘাট ভালো না, ভাইয়ের নিষেধ আছে, আপনি যাতে রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা না করেন, তাতে দুষ্টু ছেলেদের উৎপাত বেশি থাকে, আপনি বাসায় চলে যান ভাবি, আমরা আপনার ফুচকা প্যাকেট করে বাসায় দিয়ে আসবো, আপনি বাসায় চলে যান ভাবি। তারপর সত্যিই দেখা যায় মায়ের বাসায় সেদিন সন্ধ্যায় ফুচকার বড় প্যাকেট দিয়ে যায় কেউ না কেউ, দারোয়ান চাচাকে দিয়ে। মায়া যতক্ষণ পর্যন্ত ফুচকাওয়ালা মামার থেকে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই ছেলেগুলো ওখানেই দাঁড়িয়ে থাকবে আর বারবার মায়াকে বিনয় করে বলবে মায়া যাতে বাসায় চলে আসে সেইটা নিয়ে। এত বড় বড় দামড়া ছেলেদের ভাবি ভাবি অনুরোধ করাটা দৃষ্টিকটু লাগে বলে মায়া বাধ্য হয় চলে আসতে। আর এই সব কিছুর প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে জুই। আজকাল মায়ের সাথে সাথে জুইও অতিষ্ঠ এই অচেনা জাতির ভাইকে নিয়ে। তবে এতদিন মায়া এই বিষয়টি নিয়ে ডিপ্রেশনে ভুগলেও আজ মনটা বেশ ফুরফুরে ছিল এই ভেবে যে মায়া আজ বাড়ি চলে যাচ্ছে, গেলে আর আসবে না এই চট্টগ্রামে। তখন এই জাতির ভাইয়ের বিষয়টাও ধামাচাপা পড়ে যাবে। কিন্তু হঠাৎ করেই এই রেল স্টেশনে যখন মায়াকে অল্প পরিচিত ছেলেগুলো ভাবি বলে সম্বোধন করলো, তখনই মায়ের তাক লাগলো এই ভেবে যে এই জাতিগত ভাই নিশ্চয়ই মায়ের বাসার খোঁজ খবর রাখে, আরিফকে পূর্ব থেকেই চেনে, এমনটাও মনে হচ্ছে মায়ার। এবার মায়া নিজ বাড়িতে চলে গেলেও যদি জাতির ভাই লোকটা মায়ের জন্য সেখানেও যায় তখন কি হবে? চমকিত মায়ের ধ্যান ভাঙে ফের তপু নামক ছেলেটির মৃদু ডাকে।
মায়া এক পলক তপুর দিকে তাকিয়ে বসল শফিক নামক ছেলেটির দেখানো চেয়ারে। জুই তখনও মায়ের দিকে অবাক করা নজরে চেয়ে আছে। মায়া ভীতিকর দৃষ্টি তুলতেই চোখ মিলল দুজনের। মায়ের চোখের ভয়টা যেন মুহূর্তেই পড়ে ফেলল জুই। মায়ের সাথে সাথে জুইয়েরও মনে ভয়ের আশঙ্কা দেখা দিল এই ভেবে যে ছেলেগুলো মায়াকে ভাবি ডাকছে। এটা যদি কোনো কারণে আরিফ বা ফুলবানু বেগমের কানে যায় তাহলে বিপদে পড়ে যাবে দুজনেই। জড়সড় বসা মায়ের সাথে জুইও চুপসে গেল ভয়ে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করল যাতে আরিফ বা ফুলবানুর কানে না যায় ছেলেগুলোর ভাবি ডাকাটা। দেখতে দেখতে জুয়ের দোয়াই কবুল হলো। পুরো ট্রেন জার্নিতে ছেলেগুলো কেউ মায়াকে আর ভাবি ডাকল না আরিফ বা ফুলবানু বেগমের সামনে। তবে পুরো রাস্তায় ছেলেগুলো দায়িত্ব নিয়ে মায়েদের খেয়াল রেখেছে। ট্রেন আশুগঞ্জ থামায় তাড়াহুড়ো 2 মিনিটে সব লাগেজগুলো নামিয়ে দিয়েছে ছেলেগুলো। সবাই একে একে আরিফের কাছ থেকে বিদায় নিয়ে তপু আর আরিফের চোখের আড়ালে যেতে যেতে মায়াকে বলল, আমরা কিন্তু ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ভাবি, ইনশাল্লাহ। বিয়ে? কোন বিয়ে? কার বিয়েতে থাকবে বলে গেল? মায়ের বোনের বিয়েতে ওদের দাওয়াত করেছে নাকি আরিফ ভাইয়া? তাহলে কোন ভাইয়ের পক্ষ হতে কার বিয়েতে থাকবে ওরা? উফ, মায়া ফের ডিপ্রেশনে চলে যাচ্ছে। যন্ত্রণায় পারছে না হাত পা ছাড়িয়ে স্টেশনে কাঁদতে। যাকে পাওয়ার তার সন্ধান খুঁজে পাচ্ছে না মায়া। অথচ মায়ের জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। থামাথামির নামই নিচ্ছে না। প্রথমে হৃদ খান, আর এখন অচেনা জাতির ভাই। হৃদ খান তো দেশের বাইরে চলে গেছে আজ প্রায় 1 মাস। এই ফাঁকে মায়াও বাড়িতে চলে এসেছে। জীবনে কখনো হৃদ খানের সঙ্গে দেখা হবে না এটাও নিশ্চিত। হৃদ খানকে নিয়ে ঝামেলা মুক্ত সে। কিন্তু এই জাতির ভাইকে কি করবে মায়া? এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। সব জায়গায় মানুষ লাগিয়েছে। মায়ের বাড়ি অবধি যদি চলে আসে তখন কি করবে মায়া? মায়ের রাগী বাবা এসব শুনলে নিশ্চয়ই মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। ডিপ্রেশনে মায়ের এলোমেলো চিন্তায় হঠাৎই ঠোঁট ভেঙে কান্না আসলো। কি করবে উপায় না পেয়ে ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল সেখানেই। মায়ের হঠাৎ কান্নায় ব্যস্ত প্ল্যাটফর্মের মানুষের অনেকের দৃষ্টিকটু হলো সে। জুই, আরিফ, ফুলবানু লাগেজ ছেড়ে মায়াকে ধরল। চিন্তিত গলায় 3 জনেই মায়াকে শুধালো কি হয়েছে জানতে চেয়ে। মায়া কিছুই বলল না, শুধু অজানা ভয়ে ফুপালো। আরিফ চিন্তিত মায়ের কাঁধ চেপে নিজের কাছে টানল। বোনের মাথায় আদুরে হাত বুলিয়ে সান্ত্বনা দিল। একটা সময় শান্ত হয়ে যায় মায়া। তীব্র কোলাহলে গুঞ্জনে সকালের কাঁচা ঘুমটা ছুটে যায় মায়ার। বিরক্তির সূক্ষ্ম ভাঁজ ললাট বটে। আসলে চোখ মেলে তাকাতে চেয়ে পলক ঝাপটালো মায়া। ঘুমের রেশ পুরোপুরি কাটাতে না পেরে চোখ জ্বলে উঠল তখনই। বিরক্ত মায়া উপর হয়ে বালিশে মুখ গুজে দিল। পাশেই হয়তো জুই ঘুমিয়ে আছে ভাবল মায়া। তাই হাতড়ে জুইয়ের পাশটা চেক করতেই খালি জায়গা পেয়ে মুখ তুলে তখনই চাইল পিটপিট করে। আশ্চর্য, জুই বিছানাতে নেই। তার মানে জুই উঠে গেছে এতক্ষণে। শুধু কি মায়া এতবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছিল? এমনটা তো হওয়ার কথা না। মায়া বাড়ি আসলে সবার আগে মায়ের রাগী বাবা ঘুম থেকে ডেকে তোলে সবাইকে নামাজের জন্য। অথচ আজ কেউ ডাকলো না মায়াকে। ঘুমানোর জন্য মায়াকে এত বেলা অবধি ছেড়ে দিল। মায়ের মন সন্তুষ্ট হলো না। বাইরের গুঞ্জনে মনে হচ্ছে বাসায় ঝামেলা চলছে বড় সড়। কি নিয়ে সবার এত কথা কাটাকাটি হচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। বিরক্ত মায়া বিছানায় উঠে বসল। রাতে চট্টগ্রাম থেকে বাসায় ফিরেছে প্রায় রাত 9টা নাগাদ। তারপর গোসল করে খাওয়া দাওয়া সেরে সবার সাথে একটু কথা বলে ঘুমাতে ঘুমাতে রাত 12টার ঊর্ধ্বে চলে যায়। মায়ের রুমে জুই আর ফুলবানু বেগম ঘুমিয়েছিল রাতে। ক্লান্তিময় ঘুমটা এখনো পুরো হয়নি মায়ার। আরও একটু ঘুমাতে পারলে হয়তো ভালো লাগতো, কিন্তু যেহেতু বাসার সবাই উঠে গেছে তাহলে নিশ্চয়ই অনেক বেলা হয়ে গেছে। মায়াকে বিছানা ছাড়া দরকার। বিছানায় ঝিম ধরে বসে থাকা মায়া হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা নিল সময় দেখতে। মোবাইলের সাইড বাটন চেপে স্ক্রিনের আলো জ্বলতেই মায়ের চোখ কপালে উঠে গেল। ভোর 4:45। মায়া ভাবল ফোনের টাইম ঠিক নেই হয়তো, তাই ঘাড় ঘুরিয়ে জানালা ধরে বাইরের পরিবেশটা দেখতে চাইল। কিন্তু মোটা পর্দার আড়ালে নজরটা বাহির অবধি যাওয়া সম্ভব হলো না। বিরক্ত মায়া গায়ে ওড়না চাপিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাইরের ঘর থেকে ভেসে আসা গুঞ্জনের শব্দ ধরে সেদিকেই হাঁটল। পা থামল পরিবারের চিন্তিত চেহারা আর বড় বোনের হেঁচকি তুলে ক্রন্দনরত মুখটা দেখে। চোখের ঘুম পলক ঝাপটাতেই গায়েব হলো মায়ার। বসার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে দেখল জুই আর নিজের মা চাচাকে বড় বোন মুক্তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে। হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা, কিন্তু কি নিয়ে সান্ত্বনা দিচ্ছে মুক্তাকে তাও বুঝল না মায়া। পরিবারের প্রত্যেকের চেহারায় অমাবস্যার ঘোর অন্ধকার লেপ্টে। থমথমে পরিবেশে বাবা চাচা দুজনই সোফায় বসে মন্ত। বিষণ্ণতা প্রত্যেকের চেহারায় দৃশ্যমান। পরিবারের সবার হঠাৎ কি হয়েছে তার কিছুই জানে না মায়া। কাউকে প্রশ্ন করবে সেই সাহসটাও পাচ্ছে না এক একজনের চিন্তিত মুখটা দেখে। জড়তায় মায়া শুধু দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলো অসহায় মুখ করে।
তখনই আরিফকে দেখল সকলের চিন্তার অবসান ঘটিয়ে বসার ঘরে ফিরতে বাহির থেকে। আরিফ বসার ঘরে পা রাখতেই চিন্তায় মুখ খুলল মায়ের মা রেহানা বেগম। ওনারা চলে গেছে আরিফ? সোফায় বসতে বসতে শান্ত গলায় উত্তর করল আরিফ। হ্যাঁ, চলে গেছে। অধৈর্যের ন্যায় ফের শুধালো রেহানা বেগম। আর কিছু বলেছিল ওনারা? কোনো আবদার? আর কিছু বলেনি মা, ওনাদের আগের কথাই রইল। তবে ফাহাদের নানা নানুমাকে আমি আগে থেকেই চিনি। চট্টগ্রামে ওনাদের বাসায় গিয়েছিলাম আমি বেশ কয়েকবার। বেশ ভালো মানুষ ওনারা। ফাহাদ আর মুক্তার আনুষ্ঠানিকভাবে বিয়ের ডেটটা হঠাৎ পিছিয়ে যাওয়াতে বারবার দুঃখ প্রকাশ করছিল। বেশ অনুতপ্ত ওনারা, আর এজন্যই মূলত ফাহাদকে নিয়ে এই মাঝরাতে আমাদের বাসায় ছুটে আসেন ওনারা ক্ষমা চাইতে। আরিফের কথা শেষ হওয়ার মাঝেই তপ্ত গলায় ফোড়ন কাটে জুয়ের বাবা জামাল সাহেব। তিনি খানিকটা রাগ দেখিয়ে বলল, ওনাদের দুঃখ প্রকাশ করা দিয়ে আমরা কি করব? একবারের জায়গায় দুইবার বিয়েটা পিছানো হচ্ছে, তাও ওনাদের জন্য। আমরা কি সমাজ নিয়ে চলি না? সমাজের মানুষকে কি জবাব দেব? 2 বার বিয়ের কার্ড ছাপানো হয়েছে, সমাজের মানুষকে আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। এখন আবার সবার বাসায় গিয়ে বলি যে আপনারা কেউ আমাদের বিয়েতে আসবেন না? আমাদের মেয়ের বিয়ে আবারও পেছানো হয়েছে, দাওয়াত ক্যান্সেল। এইসব গিয়ে বললে মানসম্মান থাকবে আমাদের? সমাজের মানুষের কাছে আমরা হাসির পাত্র হয়ে উঠব না? ওনাদের যদি এতই সমস্যা থাকে তাহলে না করাক ওনাদের ছেলের বিয়ে। আমরা কি ওনাদের পায়ে পড়ে আছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য? দেব না এমন বাড়িতে মেয়ের বিয়ে। আমরা আমাদের মেয়েকে এর থেকে ভালো ছেলের কাছে বিয়ে দেব। তুই ফোন করে ওনাদের না করে দে, আমরা মেয়ে বিয়ে দেব না। বড় ভাই, আপনি কিছু বলছেন না কেন? চাচার কথাই ডুকরে কেঁদে উঠল মুক্তা। জামাল সাহেব তখনও রেগে। জুই মুক্তাকে জড়িয়ে ধরে অসহায় মুখ করে তাকিয়ে বাবার দিকে। শরীফুল ইসলাম চিন্তিত মুখে বসা। পরিস্থিতি ফ্যাসাদে তিনি। একদিকে মেয়ে, অন্যদিকে সমাজ। তাছাড়া ভাইয়ের কথাও ফেলার নয়। বিয়ের কার্ড দিয়ে দ্বিতীয়বারের মতো সমাজের মানুষ ও আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন সবাইকে যদি নিষেধ করা হয় তাহলে অবশ্যই মানুষ হাসাহাসি করবে ওনার মেয়ের ভাগ্য নিয়ে। পরিস্থিতির জটিলতা বুঝতেই চমকে ওঠে মায়া। বুঝতে পারে বোনের বিয়েটা আবারও পিছিয়ে গেছে, কিন্তু কেন তা এখনো জানতে পারেনি মায়া। হয়তো ফাহাদের সঙ্গে তার পরিবারের লোকও এসেছিল মায়াদের বাসায়। খুব সম্ভবত ফাহাদের বৃদ্ধ নানা নানি এসেছিল। আরিফের কথাই তো তাই বুঝলো মায়া। সারা রাত না ঘুমিয়ে হয়তো এই মিটিং করেছিল সবাই, কিভাবে কি করবে। মায়া ঘুম থেকে লেট ওঠায় ফাহাদের পরিবারের সঙ্গে দেখা হয়নি। কিন্তু মুক্তার বিয়েটা আবারও কেন পেছানো হয়েছে সেটাই বুঝতে পারছে না মায়া। অসহায় আর কৌতূহল মায়ার দ্বিধা কাটালো আরিফ। ছোট বোন মুক্তাকে এক পলক দেখল। পরিস্থিতির চাপে পড়ে সেই তখন থেকে নীরবে কেঁদে যাচ্ছে মেয়েটা। না নিজের পরিবারকে কিছু বলতে পারছে, আর না ফাহাদকে দোষ দিতে পারছে। সব দোষ মুক্তা নিজের ভাগ্যকে দিল। আজ ভাগ্যের জোরে এ অবস্থানে দাঁড়িয়ে মুক্তার টেনশন বাড়িয়ে দিয়ে বাবা সম্মতি জানালো ছোট চাচার কথাই। তিনি বললেন, জামালের কথা ফেলার নয় আরিফ। একবারের জায়গায় 2 বার করে বিয়েটা পিছানোতে সমাজের মানুষ হাসাহাসি করবে আমাদের মেয়ের ওপর। পরিস্থিতি যাই হোক, এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই। আমরা আমাদের মেয়েকে হাসির পাত্র বানাতে চাই না সমাজের মানুষের সামনে। বিয়ের কার্ডে ছাপানো তারিখেই বিয়ে হবে মুক্তার, তবে অন্য কারোর সাথে। আমার মেয়ে বিয়ে দেব না। তুমি ফাহাদের পরিবারকে এই কথা জানিয়ে দাও আরিফ। বাবার গম্ভীর মুখের কথায় আতঙ্কগ্রস্ত হয়ে উঠল উপস্থিত সদস্যরা। মায়া ভীতু দৃষ্টিতে বোনের দিকে চেয়ে অপরাধীর ন্যায়। মুক্তার কান্নার বেগ আরও বাড়ল। এবার ফুপানো থেকে মৃদু শব্দ কানে বাজছে সবার। আরিফ পরিস্থিতির জটিলতা বুঝে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করল। বাবা চাচাকে উদ্দেশ্য করে বলল, সমাজের কথা চিন্তা করার দরকার নেই কাকা। আপনি ভালো করলেও সমাজ আপনার পিছনে কথা বলবে, খারাপ করলেও বলবে। আমাদের আপাতত নিজের পরিবারের কথা ভাবা উচিত। তাছাড়া ফাহাদের পরিবার কোনো অন্যায় আবদার করেনি চাচা। আল্লাহ না করুক আজকে যদি আমার পরিবারের কেউ ফাহাদের বাবার মতো অবস্থায় থাকতো, মৃত্যুর সঙ্গে লড়াই করত, তাহলে আমি ছেলে হয়ে কখনোই আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। আগে আমার পরিবারের সদস্যদেরকে সুস্থ করে তুলতাম, তারপর বিয়ে দিতাম। আচ্ছা আপনিই বলুন, আজকে যদি আমার আব্বা অসুস্থ হয় তাহলে আপনি কি আমার বিয়ের কথা চিন্তা করতেন কাকা? করতেন না নিশ্চয়ই। তেমনি ফাহাদের পরিবারের হঠাৎ অ্যাক্সিডেন্টে ফাহাদের মা সুস্থ হলেও আঙ্কেল এখনও অসুস্থ। আমি নিজে দেখেছি আঙ্কেলের অসুস্থতা কতটা। তাছাড়া ওনারা বিয়েটা ভাঙতে চাচ্ছেন না, শুধু বলেছেন আজকের মধ্যে ঘরোয়াভাবে 2 পরিবারের সম্মতিতে মুক্তা আর ফাহাদের বিয়েটা দিয়ে রাখতে। কারণ পরশু আঙ্কেলকে নিয়ে ফাহাদ ও তার পরিবার সিঙ্গাপুরে যাবে আঙ্কেলের ভালো চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আঙ্কেল সিঙ্গাপুর থেকে ফিরলে তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে। ব্যাস এতটুকু আবদার তাদের। আর এখানে আমি খারাপ কিছু দেখছি না কাকা। আমরা সবাই জানি অ্যাক্সিডেন্টে আঙ্কেলের বুক পাঁজরের 4টে হাড় ভেঙে গেছে, সেগুলোই রিং বসাতে হবে। এতদিন বাংলাদেশের ডাক্তার দিয়ে চিকিৎসা করেছিলেন, হয়তো ভেবেছিলেন ভালো হয়ে যাবে, কিন্তু হঠাৎ আঙ্কেলের অবস্থা খারাপ হয় সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে ইমার্জেন্সিতে। এমন অবস্থায় কারো পক্ষেই আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা সম্ভব নয়।
সেজন্য বিয়ের ডেট পেছানোর অনুরোধ করেছেন খান পরিবারের সদস্যরা। এই মধ্যরাতে নিজেরা আমাদের বাসায় ছুটে এসেছেন। এতে খারাপ কিছু নেই কাকা, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আঙ্কেল বাইরে যাওয়ার পূর্বে ছেলের বউ দেখে যেতে চান বলে এখন আপাতত ঘরোয়াভাবে বিয়েটা দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। আমার সাথে ফোনেও কথা হয়েছে আঙ্কেলের। আমি বিয়েতে সম্মতি দিয়েছি, দায়িত্ব নিয়েছি। এখন যদি আপনারা কোনো কারণে বিয়েটা ভাঙতে চান তাহলে আমি মুক্তার বড় ভাই হয়ে বলছি, বাবা কাকা কাউকে মানব না। আমি নিজে দাঁড়িয়ে বোনের বিয়ে দেব ফাহাদের সঙ্গে, তাও আজ রাতেই। দায়িত্ব যখন নিয়েছি আজকের মধ্যেই সব আয়োজনের ব্যবস্থা করব আমি। এরপরও যদি আপনাদের কারো আপত্তি থাকে তাহলে আমাকে বলুন, আমি মুক্তাকে নিয়ে বের হয়ে যাব বাসা থেকে। তারপরও এই বিয়েটা বন্ধ হচ্ছে না, কারণ মানুষের বিবেক তার সর্বোচ্চ আদালত, আর আমার বিবেক আমাকে এত বড় অন্যায় করতে সমর্থন করছে না। বাকিটা আপনাদের হাতে। আমি আয়োজন করতে বের হলাম। কথাগুলো বলেই পরপর দাঁড়িয়ে যায় আরিফ। উজ্জ্বল চোখে সবাই আরিফের দিকে তাকিয়ে। বড় ভাই বাবার ছায়া হয়, সেটাই যেন প্রকাশ করল আরিফ। চলে যেতে গিয়েও আরিফ মুক্তার সামনে দাঁড়ালো। দীর্ঘ নিঃশ্বাস গোপন করে আশ্বস্তের হাত বুলিয়ে দিল বোনের মাথায়। ইশারায় মুক্তাকে বোঝায় আরিফ আছে ওর পাশে, কিচ্ছু হবে না মুক্তার। আরিফ বাইরের দিকে হাঁটল। হাতে অনেক কাজ, আপাতত বাজার করতে হবে বিয়ের জন্য। রাতে মুক্তার বিয়ে, দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবে বাড়িতে। বরযাত্রী খাবারের আয়োজনের লিস্ট বড়। আরিফ যেতে যেতে গলা ছেড়ে ডাকলো মায়া আর জুইকে। এই ঋতু, জুই, আয় তো ভাইয়ের সাথে, কাজ আছে। ব্যাস, আরিফের এক ডাকি যথেষ্ট ছিল মায়া আর জুইয়ের জন্য। হন্যে হয়ে ছুটল তখনই আরিফের পিছন পিছন। পরিবারের বড়রা কে কারা কি বলবে তার উপেক্ষা করল না কেউ। আরিফ ডেকেছে, ব্যাস তাতেই হলো। এক দৌড়ে দরজার আড়াল হতে উল্লাসে ছুটে গেল মায়া আরিফের পেছন পেছন। পরিবারের বাকি মহিলাদের মাঝেও আনন্দে উজ্জ্বল চেহারা দেখা গেল। রেহনা বেগম তখনই নিজের ছোট যা রেনু বেগমকে তাড়া দিতে দিতে বলল, এই রেনু, আয় তো, রান্নাঘরে আয়, কত কাজ বাকি। হঠাৎ বিয়ের আয়োজন করা কি চারটেখানি কথা? এই মুক্তা, যা তো, তোর নানুমাকে নিয়ে ঘরে যা তুই। আর শোন, তোর ফুপুদের ফোন লাগিয়ে বল সকাল 7টার ভিতর যেন সবাই চলে আসে এই বাড়িতে। এই রেনু, যা তো, তোর ভাই ভাবিদেরও দাওয়াত করে আয় তাড়াতাড়ি। বলবি সকাল 10টার ভেতরে যেন সবাই এই বাড়িতে থাকে। যা যা, সবাই গিয়ে যার যার কাজ কর, আমি নাস্তা রেডি করছি। রেহেনা বেগম সবাইকে তাড়া দিয়ে ছুটল রান্নাঘরের উদ্দেশ্যে। আজ ওনার কত কাজ, বড় মেয়ের বিয়ে বলে কথা, শ্বাস ফেলার সময় কই ওনার। রেহেনা বেগমের কথাই তৎক্ষণাৎ ছুটল রেনু বেগম। স্বামী যে গোমরা মুখে বসে আছে তার খবর নেওয়ার সময় কোথায় ওনার। বাড়ির বড় মেয়ের বিয়ে, হাতে হাতে কত কাজ বাকি। তাছাড়া বড় ভাবি বলেছে আগে রেনু বেগমের ভাই ভাবিকে দাওয়াত করতে, তাই তিনি আগে নিজের ভাই ভাবিদের দাওয়াত করবে, তারপর বড়জাকে রান্নার কাজে সাহায্য করবে। কে মন খারাপ করে বসে থাকলো তা আপাতত ওনার দেখার দরকার নেই, দেখতে গেলেই যত ঝামেলা। তাছাড়া আরিফের কথা একটাও মিথ্যে নয়, অস্বীকার করা দায়। থাকুক দুই ভাই নিজেদের রাগ নিয়ে বসে, তিনি তো বাড়ির বড় ছেলের কথাই শুনবেন। বাড়ির গৃহকর্তীদের তাড়াহুড়ো দেখে দুই ভাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। দুজনকে যে কেউ পাত্তাই দেয়নি বেশ বুঝল। তবে যদি আরও রাগ নিয়ে বসে থাকে তাহলে সারাদিনও যে কেউ তাদের রাগ ভাঙাতে আসবে না সেটাও বুঝল দুই ভাই। এজন্য বিনা বাক্য ব্যয়ে চুপচাপ উঠে দাঁড়ালো দুজন। নিজেদের রাগ ছেড়ে একে একে ফোন করলো নিকট আত্মীয়দের, যাদের দাওয়াত না করলেই নয়। যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু মায়ের পরিবারের নিকট আত্মীয় স্বজনরা মিলে ভরপুর হয়ে আছে সমগ্র বাড়ি। কমপক্ষে 50-এর ঊর্ধ্বে শুধু মায়াদের নিকটতম আত্মীয় স্বজনরাই হলো। বাকি 20 থেকে 25 জনের মতো হবে ফাহাদের পরিবার থেকে আসা বরযাত্রী। বিকেল পেরিয়ে সন্ধ্যা নাগাদ বিয়ের আয়োজন। বউ সঙ্গে করে নিয়ে যাবে। 2 দিন পর আবার মুক্তাকে নিয়ে আসবে সবাই। মুক্তার শ্বশুরকে সিঙ্গাপুরে বিদায় জানিয়ে ফাহাদও যাবে বাবা মায়ের সাথে। শুধু ফাহাদের ছোট বোন থাকবে বাংলাদেশের নানি বাড়িতে খান পরিবারের সঙ্গে। বিয়ে বাড়িতে মেহমানে গিজগিজ করছে পরিবেশ। মায়া এতক্ষণ দিব্যি টাইটাই করে ঘুরে বেরিয়েছে সারা বাড়িতে। বোনের বিয়ে বলে কথা, পা দুটো মাটিতে পড়ছেই না চঞ্চলতায়। সুন্দর দেখতে একটা চুড়িদার জামাও পরেছে। হুট করে বিয়ে ঠিক হয়, মায়ের শপিং করা হয়নি। সকালে জুই আর মায়া আরিফের সঙ্গে বেরিয়েছিল না, তখনই আরিফ এই সুন্দর দেখতে জামাটা কিনে দিয়েছে মায়াকে। সেম দেখতে একটা জামা জুইও পরে আছে আজ। মূলত আরিফ দুজনকে একই রকম দেখতে 2টা জামা কিনে দিয়েছে সকালে। সেই জামা পরেই সারা বাড়িতে টই টই করছে মায়া। আবার ব্যস্ততা দেখিয়ে মেহমানদারিও করছে মাঝে মধ্যে শরবত এগিয়ে দিয়ে। মায়ের প্রফুল্লতা শুধু বরযাত্রী আসার আগ পর্যন্ত দেখা গেল। ফাহাদের সঙ্গে মায়ের আগে কখনো দেখা হয়নি। মুক্তার বিয়ে ঠিক হওয়ার পর ছবিতে মায়া বেশ কয়েকবার দেখিয়েছিল। আজ সরাসরি প্রথম শালি দুলা ভাইয়ের পরিচয় হলো, কিন্তু সেই মুহূর্তেই ঘটল বিস্ফোরণ। হৃদের দাদা দাদির উপস্থিতি দেখে দিন দুনিয়া ভুলে সর্বনাশ ঘটিত দৃষ্টি ফেলে তবদা খেয়ে চেয়ে থাকলো শুধু আরব খানের দিকে মায়া। আরব খান তখনও বরের পেছনে, মানে ফাহাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। মূলত শালীবৃন্দ দুলাভাইকে স্বাগত জানাতে এসেছিল বাড়ির মূল গেটের ফটকে।
যেহেতু আনুষ্ঠানিক বিয়ের আয়োজন ছিল না, তাই গেট ধরার মাধ্যমও ছিল না। কিন্তু মায়া আরব খানকে দেখেই তবদা খেয়ে যায়। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যখন শুনল ফাহাদের নানা ভাই হয় আরব খান। মায়ের মোটেও চিনতে ভুল হলো না আরব খানকে। এই নিয়ে 2 বার দেখা হয়েছে মায়ের সাথে আরব খানের। প্রথম দিন কলেজে, দ্বিতীয় দিন ওনার বাড়ির মেজবান দাওয়াতে গিয়েছিল তখন। মায়ের সর্বনাশ হলো তখন যখন মায়ের ছোট্ট মাথায় আসলো আসলে হৃদ খানের ফুফাতো ভাই হয় ফাহাদ। এর মানে হৃদ খান মায়ের আত্মীয় হয়ে গেল। সম্পর্কে পাতানো বিয়াই বিয়ান। ছি, আর কোনো সম্পর্ক খুঁজে পেল না, সোজা বিয়াই এই পান্তা মুখের হৃদ খানকেই হতে হলো। মায়ের জীবনটাই বেদনার। ফাহাদের মামাতো ভাই যেহেতু হৃদ খান, এর মানে হৃদ খান অবশ্যই এই বিয়েতেও আসবেন। নতুন আত্মীয় বলে কথা, আসবে তো অবশ্যই। মায়েরও মুখোমুখি হবে আবার। প্রফুল্ল মায়ের মুখটা তৎক্ষণাৎ হৃদের ভয়ে চুপসে গেল। জড়সড় অবস্থায় দাঁড়িয়ে ভয়ার্ত দৃষ্টি ঘুরালো আশেপাশে। না, হৃদকে মায়ের চোখে কোথাও পড়েনি। মনে হয় বিয়েতে আসেনি। মায়ের শান্ত হতে হতে চমকে উঠল স্টেশনে দেখা সেই 4টি ছেলেকে দেখে। এই ছেলেগুলোই তো কাল মায়াকে ভাবি ভাবি বলে ডাকছিল স্টেশনে। আজ মায়ের বোনের বিয়েতে চলে আসলো কি করে? কার সাথে এসেছে এরা? নিশ্চয়ই ফাহাদ ভাইয়ের পরিবারের সঙ্গে এসেছে। আচ্ছা, এর মানে কি এই ছেলেগুলো ফাহাদুল্লাহ ভাইয়েরও চেনা মানুষ হয়? তার মানে সব সর্বনাশ মায়ের কাঁধে নাচছে। আল্লাহ, এই অচেনা জাতির ভাই যদি ফাহাদের পরিচিত কেউ হয়, তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে মায়ের বোনের সঙ্গে ফাহাদের বিয়ে হচ্ছে। সেইটা এবার আরও সহজে মায়া অবধি পৌঁছানো যাবে বিনা বাধায়। একদিকে হৃদ খান, তো অন্যদিকে এই অচেনা জাতির ভাই লোকটা দাঁড়িয়ে। কোন দিকে পালাবে মায়া? পালাবার পথ তো সবই বন্ধ। অসহায় মায়ার তখনই বুক ফেটে কান্না আসলো। এত ঝামেলার মাঝে ভেবেছিল এইবার বুঝি মায়া নিস্তার পাবে সবকিছু থেকে, কিন্তু তার কিছুই হলো না। উল্টো সব ঝামেলাকে আত্মীয় বানিয়ে বসে আছে সে। অসহায় মায়া সহ্য করতে না পেরে কেঁদে ফেলল। চোখের পানি নাকের পানি যখন এক হচ্ছিল কাঁদতে কাঁদতে, তখনই কানে আসলো হৃদ খান এখনও দেশে ফেরেনি। কবে ফিরবে কেউ জানে না। আর এই সংবাদটা স্বয়ং আরব খান আরিফকে দিল। মূলত আরিফ জানতে চেয়েছিল হৃদ কোথায়, বিয়েতে কেন আসেনি। সেই উত্তরে আরব খান এটাই বলল। কষ্টে জর্জরিত মায়ের অসহায়ত্ব কমে আসলো হৃদ খান দেশে নেই বলে। মায়া ভাবল হৃদ হয়তো এখনো জানে না মায়ের সাথে তার নতুন আত্মীয়তার সম্পর্ক হয়েছে। সেইটা জানলে হয়তো মায়াকে অপমান করবে। এটা নিয়েও মায়াও কম যায় না। এবার আরেকবার অপমান করে দেখুক না কেন। মায়া সোজা গিয়ে নিজের স্বামীর কাছে বিচার দেবে। আচ্ছা, ভালো কথা, মায়ের স্বামীর খোঁজটা তো নেওয়া হয়নি। সুমনের সাথে মায়ের কথা হয়েছিল সকালে। সুমন বলেছে বাবা হাফেজ সাহেবের সঙ্গে কথা বলে মায়ের স্বামীর নাম ঠিকানা জোগাড় করে দেবে আজ রাতের মধ্যেই। সেই থেকে মায়া ফোনটা হাতে হাতে নিয়ে ঘুরছে, এত ব্যস্ততার মাঝেও। যদি সুমন ফোন দেয় সে আশায়। মায়ের নিখোঁজ স্বামী খুঁজে পাওয়া নিয়ে প্রশ্ন এবার। যা কিছুই হোক না কেন, মায়া হাফেজ সাহেব থেকে নিজের নিখোঁজ স্বামীর ঠিকানা নিবেই নিবে। হাফেজ সাহেব লোকটা কেমন ইচ্ছাকৃতভাবে মায়াকে ওর স্বামীর খোঁজ দিতে চাইছে না। মায়ের ফোন ধরে না। রাতে সুমন ফোন করুক, সঠিক তথ্য দিতে না পারলে দরকার পড়লে কালই একবার নরসিংদী চলে যাবে মায়া। তারপরও এবার হারিয়ে যাওয়া স্বামীর ঠিকানা তার চাই। অন্তত ওই গম্ভীর মুখের পাষাণ হৃদ খানকে টক্কর দেওয়ার জন্য হলেও মায়ের গুন্ডা স্বামীকে চাই তার। সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হয় ফাহাদ আর মুক্তার। বড় বোনের বিদায় বেলা মা চাচিদের সেই কি কান্না। মায়াও একটু করে কাঁদতে চেয়েছিল, কিন্তু তা করার আর সুযোগ পেল কোথায়। মুক্তার সাথে বরযাত্রীদের সঙ্গে মায়া আর জুইকেও যেতে বলল মায়ের গম্ভীর বাবা। মায়া অবশ্য প্রথমে যেতে চায়নি, এজন্য ভাইয়ের পেছন পেছন ঘুরঘুর করছে কতক্ষণ, কিন্তু লাভ হয়নি জুইয়ের জন্য। জুইয়ের এক কথা, মায়া না গেলে সেও যাবে না কোথাও। অসহায় মায়া রাগে দুঃখে জুইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিল। বাবা চাচাদের আদেশে সুন্দর করে গাড়িতে গিয়ে উঠে বসলো মুক্তার পাশে। যেহেতু বউ 2 দিন থাকবে শ্বশুর বাড়িতে, সেহেতু মায়া আর জুইকেও থাকতে হবে 2 দিন মুক্তার সাথে। কথা তো তাই হলো, মায়াও তাই জানে। কিন্তু মায়ের মুক্তার সঙ্গে না যাওয়ার প্রধান কারণ ছিল মায়া কাল নরসিংদী যেতে চেয়েছিল সুমনদের বাড়িতে। সেটা জুইয়ের জন্য সফল হয়নি। তাছাড়া আর কোনো সমস্যা ছিল না মায়ার, কারণ হৃদ খান তো আর দেশে নেই। তাহলে মায়ের সাথে মুখোমুখি হওয়ারও প্রশ্ন আসে না। গাড়িতে মুক্তার পাশাপাশি বসতে বসতে মায়া ভাবল বোনের শ্বশুরবাড়ি থেকে ফিরে নরসিংদী যাবে সে। আপাতত এই 2টা দিন এভাবেই যাক। মায়া গাড়িতে বসতেই জুইও তখনই মায়ের শরীরের সঙ্গে চেপে বসলো গাড়িতে। মায়ের রাগি চোখ দেখতেই দুষ্টু হাসল জুই। মায়ের শরীরের সঙ্গে চেপে বসতে বসতে বলল, জানিস ঋতু, আমি না রাতে একটা স্বপ্ন দেখেছিলাম যে সকালে উঠে দেখি হৃদ খান আমাদের নতুন বিয়াই রূপে হাজির হয়েছে 2 হাতে পুটলি নিয়ে। জানিস পুটলিতে কি আছে? তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই। আচ্ছা বলতো, বিয়ান তো আমরা 2 জনই হৃদ খানের, একই রকম, একই আত্মীয় হই। তারপরেও তোর বেলায় এত কিপটামো কেমনে করতে পারলো? বোঝা তো তুই আমারে।
জুয়ের খুঁচানো কথায় মায়া গাল ফুলিয়ে বসে। মনে মনে শপথ করে ফেলে এমন বেয়াদব বোনের সাথে আর জীবনেও কথা বলবে না। জুই যে ইচ্ছে করেই মায়ের মজা নিচ্ছে হৃদ খানকে জড়িয়ে, সেটা বেশ বুঝতে পারছে মায়া। নয়তো এমন হালাল স্বপ্ন কেউ দেখে? রাতে স্বপ্ন দেখলো হৃদ খান ওদের বেয়াই, আর সকাল হতে না হতেই সেটা সত্য হয়ে গেল। তাছাড়া জুই তো রাতে ঘুমায়নি, সারা রাত পারিবারিক মিটিংয়ে উপস্থিত ছিল। ঘুমে তো মায়া ছিল, স্বপ্ন দেখার হলে মায়া দেখত। সব আজাইরা ফাউল কথা জুয়ের, মায়াকে রাগানোর জন্য, যাতে মায়া জুয়ের সঙ্গে কথা বলে ফেলে। সেই জন্য মায়া সব বোঝে, বলবে না, এমন পোল্টিবাজ বোনের সাথে কথা বলবে না। বড় বোনের শরীর ঘেঁষে খানবাড়ির সোফায় বসা মায়া, সঙ্গে অবশ্য জুয়ে রয়েছে, তবে ফাহাদের ছোট বোনের সাথে বসে। মায়া ভদ্র মেয়ের মতো গুছিয়ে শান্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে বাড়ির পরিবেশটা অবলোকন করছে। মায়ের জানা মতে এটা ফাহাদদের বাড়ি নয়, ফাহাদের নানা বাড়ি এটা। এর মানে হৃদ খানের দাদা বাড়ি হবে এটা। বাড়িতেও তেমন মেহমানের আনাগোনা নেই, যারা আছে সকলে হয়তো ওনাদের নিকটতম আত্মীয় স্বজন হবে। সব মিলিয়ে ৩০-৪০ জনের মতো মানুষের উপস্থিতি এত বড় বিয়ে বাড়িতে। এতক্ষণ যাবৎ বউ দেখানোর পর্ব চলেছে সকলের, এখন তেমন কিছুই হচ্ছে না। তবে মেহমানদের খাবার আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। আবার মুক্তাকেও মাত্র নিয়ে গেল ফাহাদের বাবার কাছে। তিনি দেখতে চেয়েছেন ছেলের বউকে, তাই মায়া সঙ্গে গেল না, জায়গায় বসে রইল। তবে মায়া সুন্দর দৃষ্টিতে বাড়িটি অবলোকন করতে ব্যস্ত। চারপাশে বিলাসিতায় ভরপুর। এত বিলাসিতা দেখে আন্দাজ করাই যায় খান পরিবারের রুচি কতটা ঊর্ধ্বে হবে। মায়া সোফায় গা এলিয়ে দিতে দিতে আশেপাশে তাকাতেই দৃষ্টি যায় ড্রয়িং রুমে, মেন দরজা ফটকের দিকে। বেখেয়ালি দৃষ্টি সেদিকে খেয়াল হতেই আতঙ্কের ন্যায় ধরফড়িয়ে উঠে বসল। বরাবর সম্মুখে হৃদ দাঁড়িয়ে, গায়ের কোট হাতে ভাঁজ করে নেওয়া হৃদের। দেখেই বোঝা যাচ্ছে সে কোথাও থেকে মাত্রই বাসায় ফিরেছে। হৃদ তো দেশে ছিল না তার জানা মতে, আজকে নিশ্চয়ই বাহির থেকে ফিরেছে। মায়া লক্ষ্য করল হৃদের ডান হাত পকেটে গুজে মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। হয়তো দেশে ফিরেই মায়াকে নিজের বাড়িতে দেখবে, এটা হৃদও আশা করেনি। কাকতালীয়ভাবে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত দেখা দুজনের। ভীষণ অস্বস্তিতে মায়া। হৃদের হঠাৎ করে সামনে চলে আসাতে অনেকটাই হতভম্ব। মায়ের ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না হৃদ আজ দেশে ফিরবে। মায়া যদি জানতো হৃদ আজ হঠাৎ করে দেশে চলে আসবে, তাহলে ইহজন্মেও মায়া মুক্তার শ্বশুর বাড়ি আসতো না। ফ্যাসাদে পড়ে মায়া নিস্তব্ধ হয়ে হতবিহ্বল দাঁড়িয়ে রইল জায়গায়। ভয়ার্ত দৃষ্টিতে এদিক সেদিক ঘুরতেই হৃদের কপালের ভাঁজ শিথিল হলো হঠাৎ। নিজ বাড়িতে মায়ের উপস্থিতি হৃদের ধারণাতেও ছিল না। অনাকাঙ্ক্ষিত মায়ের উপস্থিতিতে হৃদ নিজেও খানিকটা চমকিত হলেও গম্ভীর মুখের অতলে তা প্রকাশ করল না। বরং মায়াকে কয়েক পলক দেখে খুব স্বাভাবিকের ন্যায় এগিয়ে গেল সিঁড়ির দিকে। গম্ভীর মুখ হৃদ ধূপধাপ পা ফেলে চলল নিজের ঘরে। তখনই হৃদকে দেখে জুয়ের পাশ থেকে চেঁচিয়ে ফাহাদের বোন সেজুতি তাড়াহুড়োই হৃদকে পিছন ডেকে বলল, আরে হৃদ ভাই, তুমি কখন এসেছো দেশে? তুমি কি আজ এই বাড়িতেই থাকবে আমাদের সাথে? সেজুতির কথায় হৃদ পিছন ঘুরল না, আর না উত্তর করল কোনো কিছুর। যেমন হাঁটছিল ঠিক তেমনই হাঁটার গতি বহাল রাখতেই ফের হৃদের কানে আসলো সেজুতির প্রফুল্ল ডাক। সে তাড়াহুড়োই হেনা খানকে ডাকছে। হৃদ নিঃশব্দে চলে যায়। এটা দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়া। এতক্ষণ জানটা গলায় আটকে ছিল যেন। মায়া স্বস্তির হলেও সেজুতির কথাই হৃদকে উত্তর দিতে না দেখে ফের মুখ বেঁকে আসলো মায়ার। লোকটা আসলেই বজ্জাত, দেমাগি আর অহংকারী টাইপ। কত সুন্দর করে সেজুতি ডাকলো, অথচ লোকটা ঘুরেও তাকালো না। এমনিতে মায়াকে অপমান করতে সবসময় মুখ চালিয়ে এগিয়ে আসে, অথচ আজকে চুপ। মায়াকে নিজের বাড়িতে দেখে প্রতিক্রিয়াও করল না। এত ভালো মানুষ তো এই হৃদ খান নয়। নিশ্চয়ই মায়াকে অপমান করতে খিচুড়ি পাকাচ্ছে মনে মনে। সুযোগ পেলেই যে খোঁটা মারবে নিজের বাড়িতে আসা নিয়ে, সেটাও মায়া বেশ বুঝতে পারছে। মায়াকে এবার সাবধানে থাকতে হবে, ভুলেও এই লোকের সামনে পড়া যাবে না। নয়তো মায়াকে অপমান করতে কতক্ষণ লাগবে এই বজ্জাত লোকের। দেখা গেল বলা নেই কওয়া নেই, হুটহাট করে মায়াকে আউট বলে অপমান করে বসলো। তখন এত রাতে মায়া কোথায় আউট হয়ে যাবে এই বাড়ি থেকে? জায়গা আছে কোথাও যাওয়ার? এত রাতে একা একা মায়ের তো আর আশুগঞ্জ যাওয়া সম্ভব নয়। তবে যেটা সম্ভব সেটা হলো আপাতত এই লোকের চোখের সামনে না পড়া। মায়াকে বিগত 2 দিন লুকিয়ে চুকিয়ে বেড়াতে হবে এই বাড়িতে, হৃদ খানের সামনে পড়তে না চাইলে। একবার নিজের বাড়ি অবধি পৌঁছাতে পারলে ভুলেও বোনের শ্বশুর বাড়িতে পা রাখবে না আর মায়া। ভাবুক মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। চলন্ত হৃদ চলে যেতে যেতে কি মনে করে সেও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। অনাকাঙ্ক্ষিত চোখের মিলনে আটকে উঠল মায়া। আতঙ্কের নাই ধরফড়িয়ে সামনে ঘুরে যেতেই হৃদও ঘাড় ঘুরালো সামনে। হৃদের মুখভঙ্গিমা তখনও গম্ভীর। বোঝার উপায় নেই তার মনে আসলে কি চলছে মায়ার উপস্থিতিতে। সেজুতির ডাকে প্রায় সাথে সাথেই হেনা খানকেও রান্নাঘর থেকে বেরোতে দেখল মায়া। হৃদের চলে যাওয়ার দিকে প্রফুল্ল মুখ করে তিনিও ছুটল সেই দিকে হৃদের পেছন পেছন।
হেনা খান বেশ স্বচ্ছ আর নরম মনের মানুষ। এই বয়সে এসেও নিজের পরিবারের তদারকি নিজের হাতেই করছেন সবটা। ছেলে মেয়ে নাতি নাতনিদের বিয়ে মেহমানদারি সবকিছুই ওনার হাতে। অথচ এত বড় বাড়িতে মায়া হৃদের বাবা মাকে কোথাও দেখল না, আর না কেউ তাদের কথা কিছু বলছে। মায়া হৃদের বাবাকে বেশ কয়েকবার দেখেছিল চট্টগ্রামে, কিন্তু হৃদের মাকে আজ পর্যন্ত দেখেনি। মায়া বুঝতে পারছে না আসলে হৃদের মা জীবিত আছে নাকি মৃত। যদি জীবিত থাকে তাহলে কোথায়? উনি উপস্থিত নেই কেন পারিবারিক অনুষ্ঠানে? তাছাড়া হৃদের বাবাও কেন আসলো না নিজের পারিবারিক বিয়েতে? ভাবুক মায়া ভাবনার মাঝেই হেনা খানকে দেখল হৃদের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে। তাও প্রায় 20 মিনিট পর। হেনা খানের উজ্জ্বল চেহারায় হাসিটা যেন চোখে পড়ার মতো। হয়তো হৃদের উপস্থিতিতে এতটা খুশি তিনি, তার প্রমাণ ওনার হাস্যোজ্জ্বল মুখ। মায়া বুঝতে পারে না এমন গোমরা মুখের হৃদ খানের উপস্থিতিতে এতটা খুশিও হতে পারে কেউ। নয়তো হৃদ খানের মতো মানুষকে তো সোজা ভাষায় কারোর সাথে কথা বলতেই দেখা যায় না। মায়ের ভাবনার মাঝেই ফের সেজুতির ডাক পড়ল কিচেনে। হেনা খান ডাকছে। সেজুতি হাতে ফোনটা নিয়েই দৌড়ালো সেদিকে। মায়া সেজুতির চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরালো জুইয়ের দিকে। সেই কখন থেকেই জুই ফোনে মত্ত, মিটমিট করে হাসছে আর চ্যাট করছে। মায়া যে কিছু জিজ্ঞেস করবে সেই সুযোগটাই পাচ্ছিল না এতক্ষণ যাবৎ সেজুতি থাকাই। সেজুতি চলে যাওয়ায় এবার সুযোগ বুঝেই মায়া উঠে দাঁড়ালো। জুইয়ের বরাবর দাঁড়িয়ে কিছু বলবে, তখনই সেজুতিকে দেখল কিচেন থেকে কফির মগ হাতে নিয়ে বেরোচ্ছে তাড়াহুড়োই। সেজুতিকে দেখেই মায়া চুপ করে গেল। মুখে আসা কথাগুলো ঢোক গিলে নিয়ে জুইয়ের দিকে তাকালো। দেখল বেখেয়ালি জুই তখনও মিটমিট হেসে চ্যাট করছে ফোনে। মায়া যে সেই কখন থেকে ওর সামনে দাঁড়িয়ে আছে সেই খেয়াল পর্যন্ত নেই। রাগান্বিত মায়া জুইকে মুখে কিছুই বলতে পারল না। তবে সেজুতির অগোচরে ধূপ কিল বসালো মায়ের বাহুতে। মায়ের হঠাৎ কিলে জুই খেয়ে হারিয়ে হাত ফসকে ফোন পড়ল ফ্লোরে। চমকিত জুই নিজের ফোন ধরতে চেয়ে তাকালো মায়ের দিকে। রাগান্বিত মায়া তখনও রাগে কটমট করে জুইয়ের দিকে তাকিয়ে। জুই ঝুঁকে ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে বিরক্তি গলায় ঝাড়া মারল মায়ার ওপর। বলল, কি সমস্যা তোর? মারলি কেন? হ্যাঁ, ভালো লাগে না? পছন্দের বিয়ে বাড়িতে আসছিস, কই আনন্দ প্রকাশ করবি তা না করে মারামারি করছিস বোনের সাথে। গায়ে বেশি জোর থাকলে গিয়ে হৃদ বিয়াইকে দেখা যা। বেটা তোর জন্য বিদেশ থেকে চলে আসছে, কত দরদ দেখছিস। নিশ্চয়ই তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই এনেছে। যা সেগুলো নিয়ে আয়, আমার সামনে দাঁড়িয়ে না থেকে যা, সর। রাগান্বিত মায়া আরও চেতে উঠল জুইয়ের খোঁচা মারা কথায়। এমনি জুইয়ের জন্য মায়াকে এই বাড়িতে আসতে হয়েছে, এখন আবার জুই মায়াকে খোঁচা মারছে হৃদ খানকে জড়িয়ে। রাগান্বিত মায়া জুইকে কিছু বলবে তার আগেই সেখানে উপস্থিত হলো সেজুতি। দুজনকেই উদ্দেশ্য করে বলল, তোমরা কেউ ওপরে যেতে চাও আমার সাথে? যেতে চাইলে আসো। যাবো আপু। মায়া তৎক্ষণাৎ উত্তর করল সম্মতি দিয়ে। পরক্ষণেই জুই জানালো সে যাবে না, বলেই আবারও ফোনে মত্ত হলো। মায়া হাতে ফোন না থাকায় ঘোরাঘুরির জন্য সেজুতির সঙ্গ নিতে চাইল। বিগত কয়েক ঘন্টা ধরে এক জায়গাতে বসে থাকতে থাকতে একঘেয়েমি লাগছে মায়ার। সেজন্য সেজুতির পিছন পিছন যেতে লাগলো সিঁড়ি বেয়ে ওপরে। কয়েক সিঁড়ি উঠে যেতেই আচানক ফোন বেজে উঠল সেজুতির। কল রিসিভ করে ফোনটা কানে তুলে কথায় মগ্ন হয়ে হাঁটতে লাগলে মায়া সহানুভূতি দেখাতে চাইল সেজুতির ওপর। যেহেতু সেজুতি ফোনে কথা বলায় ব্যস্ত, সেজন্য কফির মগটা নিজের হাতে নিতে চাইল মায়া। হলেও তাই। মায়া হাত বাড়িয়ে দিয়ে সেজুতির থেকে কফির মগটা নিতে চাইলে সেজুতি প্রথমে দিতে না চাইলেও পরে দিতে বাধ্য হয়। কফির মগ হাতে নিয়ে কথা বলতে সমস্যা হচ্ছিল। মায়াকে ছোট করে ধন্যবাদ জানালো সেজুতি। উত্তরে ভদ্রতা দেখিয়ে হাসল মায়া। কফির মগ হাতে মায়াও সেজুতির পেছন পেছন গিয়ে থামল একটা বন্ধ দরজার সম্মুখে। কিন্তু তখনও সেজুতির ফোন আলাপ শেষ না হওয়ায় সে কান থেকে অল্প ফোন উঠিয়ে বিনয়ের সহিত মায়াকে বলল, একটু কষ্ট করে কফির মগটা ভাইয়াকে দিয়ে আসতে পারবে তুমি? আসলে আমার কলটা খুব আর্জেন্ট, ভাইয়া রুমেই আছেন হয়তো, তুমি কফির মগটা দিয়ে চলে আসবে, পারবে? সরল মায়া ভদ্রতা দেখিয়ে তৎক্ষণাৎ মাথা কাট করে সম্মতি দিল সেজুতির কথাই। আচ্ছা আপু। মায়া সুন্দর সাবলীল সম্মতি দিয়েই চাপানো দরজায় নক করল। ভেতর থেকে কোনো উত্তর না আসায় মায়া আবারও নক করল। পরপর কয়েকবার নক করতেই সাইডে দাঁড়িয়ে থাকা সেজুতি অল্প কান থেকে ফোন উঠিয়ে মায়াকে বলল, ভাইয়া মনে হয় ওয়াশরুমে, মায়া তুমি কফির মগটা রুমে রেখে চলে আসো। মায়া তাই করল। দ্বিতীয়বার আর নক না করেই চাপানো দরজা আস্তে করে ঠেলে ভেতরে প্রবেশ করল। খুব পরিচিত একটা ঘ্রাণ নাকে বাজল তখনই। আবছা আলোয় মায়া রুমটা দেখল। বেশ সুন্দর আর বড়। ভিতরকার পরিপাটি গুছানো আয়োজন দেখে মায়া বুঝল এই রুমের মালিক বেশ রুচিশীল। মায়া ভাবল রুমটা হয়তো ফাহাদের হবে, যেহেতু সেজুতির মুখে মায়া ভাইয়া শব্দটা শুনেছে বেশ কয়েকবার, সেহেতু এই রুমের মালিক ফাহাদেরই হওয়ার কথা। কারণ সেজুতির ভাই তো ফাহাদি, তাই না? সেই হিসেবে এই রুমটাও মুক্তার ভবিষ্যৎ রুম। মায়া গোল গোল চোখে রুমটা দেখতে দেখতে একটু সামনে এগোলো।
কোমর বেঁকে টি টেবিলের ওপর কফির মগটা রাখতে গিয়ে চোখ গেল আবছা আলোয় সামনে বিছানার ওপর। মুহূর্তেই আকাশ ভেঙে পড়ার নেই চমকে উঠে পুনরায় কফি মগ নিয়ে দাঁড়িয়ে গেল হতবুদ্ধি রূপে। হতভাগ মায়া থমকে জায়গায় দাঁড়িয়ে রইল বিছানায় হৃদকে বসে থাকতে দেখে। রুমের লাইট অফ থাকায় মায়া প্রথমে হৃদের উপস্থিতি ঠাহর করতে না পারলেও হৃদ মায়াকে রুমে প্রবেশ করতে দেখেছিল। তখন থেকেই হৃদ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে মায়ের হাবভাব সবকিছুই খেয়াল করেছিল সে। মূলত হৃদ বাহির থেকে রুমে এসেছে 30 মিনিটের ওপরে, তারপরও ফ্রেশ হতে পারেনি। প্রথমে হেনা খানের জন্য, তারপর ফোনে কথা বলার জন্য। হেনা খানের কাছে সেই কফি চেয়েছিল তখন। হেনা খান চলে যেতেই ভেবেছিল ফ্রেশ হবে, কিন্তু জরুরি ফোন কল আসায় কথা বলতে বলতে বিছানার একপাশে এসে বসেছিল। সেজন্য তখন মায়ের দরজায় নক করাটা খেয়াল করেনি হৃদ। কিন্তু মায়াকে তার রুমে প্রবেশ করতে দেখেই ফোন কানে থাকা অবস্থায় খানিকটা কপাল কুঁচকে আসলো হৃদের। নিঃশব্দে মায়াকে লক্ষ্য করে কল কেটে ফোন রাখলো বেড সাইডের টেবিলের ওপর। তারপর আস্তে ধীরে হাতের ঘড়িটা খুললেও সেখানে রাখার সময় মায়ার দৃষ্টিতে পড়ল হৃদকে। এতে হৃদ বিন্দুমাত্র অবাক হলো না মায়ের উপস্থিতিতে, আর না চমকালো, বরং স্বাভাবিকের ন্যায় মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কোমর বেঁকে সুইচ বোর্ডের সুইচ চেপে রুমের আলো জ্বালিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো থতমত খেয়ে থাকা মায়ের দিকে। কোমরে গুজে রাখা শার্টটা টেনে প্যান্টের ওপর ফেলতে ফেলতে শান্ত দৃষ্টি ঘুরালো মায়ের পা থেকে মাথা অবধি। 2 হাত পকেটে গুজতে গুজতে মায়ের উদ্দেশ্যে তীক্ষ্ণ গলায় বলল, কি চাই? থতমত মায়ের ধ্যান ভাঙল হৃদের গম্ভীর গলায়। জড়তায় আড়ষ্ট হয়ে নিয়ে গেল তখনই। মায়া ফাহাদের রুম মনে করে ভুলক্রমে হৃদের রুমে ঢুকে পড়েছে। এমনি এই লোকের সাথে মায়ের সখ্যতার সম্পর্ক নেই, তার উপর আবারও ভুল করে এই লোকের রুমে এসেছে মায়া। আগের বার মায়ার হৃদের দাদার বাড়ি যাওয়াটা পছন্দ করেনি হৃদ, সেই জন্য অপমান করেছিল মায়াকে আউট বলে। এবার নিশ্চয়ই আরও বেশি অপমানজনক কথা শোনাবে মায়াকে নিজের রুমে দেখে। দুঃখী মায়ের দুঃখে কেঁদে কুটে বুক ভাসাতে ইচ্ছে করল। ঘুরে ফুরে কেন হৃদের মুখোমুখি হতে হয় মায়াকে, সেটাই বোঝে না সে। দুঃখী মায়া দুঃখ কষ্টে নিজের ভাগ্যকেই দোষী বানালো। আজকাল মায়ার ভাগ্যে হৃদ দোষ জুটেছে, সেজন্যই মায়া প্রতিবার ঘুরে ফিরে শুধু হৃদ খানের চক্রে ফেসে যাচ্ছে। দুঃখে কষ্টে জর্জরিত মায়া ছোট গলায় মিয়ে গিয়ে বলল হৃদকে, কিছু চাই না। হৃদ তৎক্ষণাৎ বলল, তাহলে? হৃদের কথার মাঝেই ফোড়ন কাটল মায়া। হৃদকে শেষ করতে না দিয়ে বেশ সাহসী গলায় হৃদকে শাসিয়ে বলল, তাহলে কি? হ্যাঁ, কি করবেন আপনি? আমাকে ভয় দেখান? আমি আপনাকে ভয় পাই মনে করেছেন? ভুলেও না, আপনি হবেন কোথাকার নেতা সেটা। আমি আপনাকে মোটেও ভয় পাই না, বুঝেছেন? উল্টো আপনি আমাকে ভয় পাবেন যদি আমার আসল পরিচয় জানেন তো। আপনি জানেন আমি কে? চেনেন আমাকে? আমি হলাম জাতির ভাবি। আমার পেছনে কার হাত আছে জানেন? এই জাতির ভাইয়ের লম্বা হাত আছে আমার পেছনে। তাই আমার সাথে বেশি তিরিং বিড়িং করলে সোজা সেই হাত দিয়ে ঠুস করে আপনাকে গায়েব করে দেব। শুধু ফাহাদ জিজুর ভাই বলে ছেড়ে দিলাম আপনাকে, নয়তো আমি কিন্তু অনেক ক্ষমতাসীন ভাবি হই, মনে রাখবেন। ধরুন আপনার কফি নিন। মায়ের লম্বা চড়া হুমকিতে কপাল কুঁচকে তাকিয়ে রইল হৃদ। মায়ের রীতি কিছু বলার সুযোগ না দিয়ে তখনই হাতের কফি মগটা পুনরায় টেবিলে রেখে এক প্রকার দৌড়ে পালালো রুম থেকে। মায়া চলে যেতেই হৃদ এগিয়ে এসে কফির মগটা হাতে নিল। সেটাতে চুমুক দিতে দিতে মৃদু স্বরে আওড়ালো, জাতির ভাবি, ইন্টারেস্টিং। খানবাড়ির মেহমানদারিতে অতিষ্ঠ মায়া। একের পর এক নাস্তার পরিবেশন করে যাচ্ছে মায়াকে, তাও কিছুক্ষণ পর পর। এমনিতে মায়া বেশি খায়, সারাদিন ঘুরঘুর করে খাওয়ার বদ অভ্যাস আছে, কিন্তু এই মুহূর্তে খেতে পারছে না আর জড়তাই। বোনের শ্বশুর বাড়িতে আছে মায়া। প্রথম দিনে যদি এত বেশি খায় তাহলে মায়ের ভদ্রতা চলে যাবে না? তখন মানুষ কি বলবে মায়াকে? মায়া পেটুক রাক্ষসের মতো খায়, এটাই বলবে তখন। মায়ের আর ভদ্রতা থাকবে? চলে যাবে না? মূলত এজন্যই মায়ের লোক দেখানোর খাতিরে কিছুক্ষণ পর পর আসা সকল নাস্তা ফেরত পাঠাচ্ছে অনিচ্ছাকৃত। কিন্তু খানবাড়ির মানুষজন কেমন জানি, দেখছে মায়া খেতে পারছে না, ভদ্রতা রক্ষা করছে, তারপরেও কিছুক্ষণ পরপর গাদা গাদা নাস্তা দিয়ে যাচ্ছে মায়াকে। আর এজন্যই মায়ার ভালো লাগছে না, অতিষ্ঠ লাগছে খানবাড়ির অতিরিক্ত মেহমানদারিতে। আর লাগবেই বা না কেন? চোখের সামনে প্রিয় খাবারগুলো বারবার ফেরত পাঠাতে কারো ভালো লাগে? মায়ের কষ্ট হয় না বুঝি? দুঃখী মায়া নিজের সামনে রাখা ট্রে ভর্তি খাবারগুলোর দিকে তাকালো। হতাশা দৃষ্টিতে বিরক্তি ঠেলে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জুইকে খুঁজতে। এই জুইকেও আশেপাশে দেখা যাচ্ছে না। হয়তো ফাহাদের বোন সেজুতির সাথে কোথাও গিয়েছে। মায়াও যেতে চেয়েছিল ওদের সাথে, কিন্তু জুই বলল ও নাকি ওয়াশরুমে যাবে, আবার এখনই চলে আসবে বলে মায়াকে অপেক্ষা করতে বলল। মায়াও সেই সন্ধ্যা থেকে এই খানবাড়ির ড্রয়িং রুমের সোফাতে বসে থাকতে থাকতে কোমর লেগে আসছে ব্যথায়। অতিষ্ঠ মায়া বিরক্তিতে উঠতে পারছে না ভদ্রতা দেখিয়ে। কোথায় কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছে না। যাও একটু উঠেছিল সেজুতির পিছু পিছু, কিন্তু হৃদের ভয়ে ফের এখানে এসে বসেছে পুনরায়। তাছাড়া মায়া এখানকার কোনো কিছু চেনেও না।
তারপর আবার মায়ার বোন মুক্তাকে ওপরের কোন রুমে নিয়ে গেছে সেটাও মায়া দেখেনি। শুনেছে মুক্তাকে ফাহাদের বাবার রুমে নিয়ে গেছে। ছেলেরা সবাই বাইরে। মায়াকে সারাক্ষণ ভাবি ভাবি বলে ডাকা ছেলেগুলোকে খানবাড়ির বাগানটার দিকে দেখেছিল মায়া। হিনা খানের সাথে ফাহাদের মাকে দেখেছিল কিচেনে সার্ভেন্টদের রান্নার কাজে সাহায্য করতে। বাকি রইল মায়া। সে একাই আপাতত খানবাড়ির ড্রয়িং রুমে বসে আছে। আশেপাশে মানুষের উপস্থিতির শব্দ পাচ্ছে মায়া, কিন্তু মায়ার পাশে কেউ নেই। নিঃসঙ্গ মায়া অতিষ্ঠ হয়ে একটা সময় সোফায় বসে মোস্টামুষ্টি শুরু করলো বিরক্তিতে। কি করবে ভেবে না পেয়ে খাবারের দিকে তাকালো। খাবে কিনা তা নিয়েও দ্বিধায় ভুগল। মায়া নিজের বাসায় থাকলে এতক্ষণে সবগুলো নাস্তায় চালান করে ফেলতো নিজের পেটে, কিন্তু বোনের শ্বশুরবাড়িতে ভদ্রতা দেখাবে নাকি খাবে তাই নিয়েও ভাবল। খুব জোর করে মনকে বোঝালো না থাক, মায়া এই মুহূর্তে ভদ্রতা দেখাবে না খেয়ে। মায়ের চিন্তাভাবনার মাঝেই কেউ একজন ধূপ করে মায়ের গা ঘেঁষে বসলো চেপে। হঠাৎ বসার দরুন মায়ের বাহুর সঙ্গে বাহু আর উরুর সঙ্গে উরুর ঘষা লাগতেই চমকে উঠে মায়া পাশে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে মায়ের নাক মুখ বাড়ি খেল হৃদের বাহুতে। স্নিগ্ধ মিষ্টি ঘ্রাণ নাকে আসতেই শরীর শীতল হয়ে আসলো মায়ার। হৃদের হঠাৎ উপস্থিতিতে থমকে যাওয়ার মতো কয়েক সেকেন্ড থ মেরে রইল। একসময় হুঁশে ফিরতেই ধরফড়িয়ে হৃদের পাশ থেকে উঠতে চাইলে তৎক্ষণাৎ গায়ের কাপড়ে টান খেয়ে আবারও জায়গায় বসে পড়ল মায়া। অস্বস্তিতে মায়া তৎক্ষণাৎ নিচে তাকিয়ে লক্ষ্য করে বুঝতে পারল মায়ের ওড়নাসহ চুড়িদার ফ্রকের কিছু অংশে হৃদ বসে আছে গা এলিয়ে সোফায়। আতঙ্কিত মায়া হৃদের এত কাছাকাছি বসে থাকতে অস্থিরের ন্যায় ছটফট করে টানাটানি শুরু করলো নিজের কাপড় হৃদের নিচ থেকে ছাড়াতে চেয়ে। হৃদ মায়ের দিকে তাকালো না, আর না কাপড় ছাড়লো বসা থেকে, বরং গা এলিয়ে সোফায় বসল। ভাবখানা এমন হৃদের পাশে আপাতত কেউ নেই, আর না হৃদ কাউকে দেখতে পাচ্ছে। তখনই হৃদ গলা ছেড়ে হিনা খানকে ডেকে বলল হৃদকে পুনরায় কফি দিতে। হৃদ হিনা খানকে ডাকায় অধৈর্যের ন্যায় অস্থির হলো মায়া। হিনা খান যদি ওদের দুজনকে খোলামেলা গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকতে দেখে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববে মায়াকে। অস্থির মায়া নিজের কাপড় দু হাতে টেনে হৃদের উদ্দেশ্যে গলা ছোট করে বলল ছাড়ুন। মায়ের ছোট গলায় হৃদ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হলো অস্বস্তিতে নিয়ে যাওয়া মায়ের চোখ দুটোর সাথে। জড়তায় মায়া প্রথমবারের মতো হৃদকে এত কাছ থেকে লক্ষ্য করল। হৃদ খান আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, বাড়াবাড়ি রকমের আকর্ষণীয় সুন্দর লোক এই হৃদ খান। সবচেয়ে সুন্দর এই লোকের চোখ দুটো, গম্ভীর আর মারাত্মক নেশালো। জবান নয়, যেন চোখ কথা বলে তার। এই যে সদ্য গোসল করে আধ ভেজা চুলে আর গায়ে চলে এসেছে, এতে হৃদ খানকে আরও স্বচ্ছ স্নিগ্ধ সুন্দর লাগলো মায়ার চোখে। এই যে হৃদের ঘাড় বেয়ে নামা ফোঁটা পানিতেও মায়ের চোখ গেল। বুকের পাশে হালকা ভেজা কালো টি শার্টেও তো প্রথম নজর পড়েছিল মায়ার। লোকটা আসলেই সুন্দর, শুধু একটু বদমেজাজি আর রাগটা বেশি। সেটা ছেড়ে দিলে একদমই পারফেক্ট লাগতো। হৃদ মায়াকে মনোমুগ্ধের ন্যায় নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তার কপালের ভাঁজ শিথিল হলো। তখনই মায়ের ধ্যান ভাঙাতে তীক্ষ্ণ গলায় বলল নজর দিয়ে লাভ নেই, আমি অলরেডি বুকড বিয়ান। হৃদের কথায় থতমত খেয়ে তৎক্ষণাৎ দৃষ্টি লুকাতে আশেপাশে তাকালো মায়া। চুরি ধরা পড়ার মতন অস্বস্তিতে নিয়ে আবারও নিজের কাপড় টেনে হৃদকে বলল ছাড়ুন প্লিজ। হৃদ ভ্রু উঁচিয়ে তাকালো প্রশ্নোত্তর দৃষ্টিতে। মায়া হৃদকে নড়তে না দেখে ফের নিজের কাপড় টেনে তাকালো হৃদের দিকে। চোখাচোখি হয়ে যেতেই মায়া নিজের দৃষ্টি নিচে করে ফের কাপড় টেনে বলল কি হলো, ছাড়ুন প্লিজ। এখনও তো ধরতেই পারিনি, ছাড়বো কখন? তাছাড়া আপনি আমার বাড়িতে কি করেন? শুনলাম আপনি নাকি আমার নতুন বিয়ান হয়েছেন, কথাটা কি সত্যি? হ্যাঁ। তাহলে শুনেন, সলিড একটা কথা বলি। আপনি দরদ দেখিয়ে দুলাভাইয়ের ভাই মনে করে আমাকে ছেড়ে দিলেও আমি ফাহাদের শালি মনে করে আপনাকে কখনোই ছাড়ব না। এর জন্য আপনার জাতির ভাইকেও আমি দেখে নেব, সমস্যা নেই। আর রইল আপনার কথা, তাহলে প্রথমে বলে রাখি, বোনের শ্বশুরবাড়ি মনে না করে নিজের শ্বশুরবাড়ি মনে করেও চলতে পারেন, এতে আমার সমস্যা নেই। কিন্তু আপনার অতিরিক্ত টাইটাই নিয়ে সমস্যা আছে। দুলাভাই বা আদার্স পাবলিক যাদের আপনি নতুন নতুন বিয়াই বলে চেনেন, আপাতত তাদের সাথেও ঘোরাঘুরি নিষেধ, মানে হেলদি দূরত্ব বজায় রাখবেন তাদের সাথে। নয়তো ওই যে বললাম সবাইকে দেখে নেব, সেই দলে আপনিও থাকবেন। কিন্তু আর একটা কথা, নাইস কালার, কালো রঙটা বেশ মানিয়েছে আপনার সাথে, আই লাইক ইট। তবে নেক্সট টাইম লালের সাথে লাল পরবেন, তাহলে আরও সুন্দর দেখাবে। শেষের কথাটা দুষ্টুমির ছলে বলেই সামনে ঘুরে গেল হৃদ। হতবাক মায়া হতবুদ্ধি হয়ে থ মেরে বসে রইল। প্রথমে হৃদের হুমকি ধামকিগুলো মাথায় আসলো না। সে কেন নিজের দুলাভাই বা বিয়াইদের কাছ থেকে দূরে থাকবে, তাও এই লোকের কথাই? বোনের শ্বশুরের বাড়িতে এসে বিয়াইদের সাথে আড্ডা দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সে কেন হৃদ খানের কথা শুনতে যাবে? আশ্চর্য। তাছাড়া এই লোকের চোখেও সমস্যা আছে। মায়া এই মুহূর্তে লাল টকটকা রঙা ড্রেস পরে আছে,
অথচ এই লোক বলছে মায়াকে কালো রঙে মানিয়েছে বেশ। আজব পাবলিক, ঠিকঠাক কালারও চেনে না। হেনা খানকে এগিয়ে আসতে দেখে মায়া আস্তে করে সরে বসল, কারণ ততক্ষণে হৃদ মায়ার কাপড় ছেড়ে দিয়েছিল। হেনা খানের আসার প্রায় সাথে সাথেই জুই আর সেজুতিও উপস্থিত হলো সেখানে। মায়ের পাশে জুইকে বসতে দেখে রাগে মুখ বাঁকালো মায়া। জুই মায়ের মাথায় টোকা দিতেই চোখ গরম করে তাকাতেই জুই আবারও মায়ের মাথায় গাট্টু মেরে বলল, বলদি তোর কালো ফিতা দেখা যাচ্ছে কাঁধে, সেটা ভেতরে ঢোকা, নয়তো কারো চোখে পড়বে। জুইয়ের কথায় আকাশসম চমকিতে তৎক্ষণাৎ তাকালো হৃদের দিকে। তার মানে এই লোক তখন মায়াকে কালো ফিতার জন্য বলেছিল মায়াকে কালো রঙে সুন্দর লাগছে। গাঢ় লজ্জায় তখনই মিয়ে গেল মায়া। অথচ হৃদ খান মায়াকে এত বড় কথা বলেও দিব্যি সে তার কফির মগে চুমুক দিতে ব্যস্ত। পাশেই হেনা খান অনেক কথা বলছে তাকে, সে হ্যাঁ না উত্তর করছে না, শুধু গম্ভীর চিত্তে শুনে যাচ্ছে। সকাল ৮টা, দিনটা মুক্তার বিয়ের পর দিন। নতুন বউকে নিয়ে রান্নাঘরেই পারভিন শেখ। আশেপাশে সার্ভেন্ট আছে আরও 2 জন। একজন তরকারি কুটছে তো অন্যজন রুটি বানাচ্ছে। মুক্তা ঘুমটা মাথায় শাশুড়ির পাশে দাঁড়িয়ে বাড়ির মানুষের জন্য চা বানাচ্ছে। পারভিন শেখ রুটি তেলে ভেজে সেটা আবার সেকে দিচ্ছে আগুনে করে। বিয়ে বাড়িতে মেহমান আছে, সবাইকে নাস্তা দেবে বলেই তোড়জোড় করে সবাই ব্যস্ত হাত চালাচ্ছে কাজে। তবে মুক্তাকে কেউ বলেনি রান্নাঘরে আসতে, বরং না আসতে নিষেধ করেছিল পারভিন শেখ। মুক্তা নিজ থেকেই সেধে এসেছে শাশুড়িকে কাজে সাহায্য করতে। নতুন বউ হয়ে কিভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখে বসে থাকবে সে? বড্ড বেমানান হয়ে যায় না? তাছাড়া বাড়ির মানুষজন, বিশেষ করে মুক্তার মা, পই পই করে ওকে বুঝিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই যেন মুক্তা রান্নাঘরে উপস্থিত থাকে, অসুস্থ শাশুড়িকেও যেন হাতে হাতে কাজে সাহায্য করে। মুক্তা বরাবরই নরম ও বুঝদার মেয়ে, বড়রা যাই বলে তাই করে। এজন্য পারভিন শেখের বারবার নিষেধ করা সত্ত্বেও রান্নাঘর থেকে যায়নি মুক্তা। শাশুড়ি প্রথমে বলেছিল ওনার ছেলেকে সময় দিতে। ফাহাদ কাল বাদে পরশু সিঙ্গাপুর চলে যাবে বাবাকে নিয়ে, ফিরবে কখন তার ঠিক নেই, তাই ছেলের আশেপাশে থাকতে বলেছে। কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখকে জানায় ফাহাদ এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে আরও ঘন্টা 2 সময় নেবে। ছেলের ঘুমের কথা শুনেই চুপ করে যান পারভিন শেখ। মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরক করেই থমথমে খেয়ে চুপচাপ ফের হাতে খুন্তিতে পরোটা ভাজেন। মৃদুস্বরে আদেশ করেন তিনি, তাহলে তুমিও গিয়ে ঘুমাও, আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দিব, যাও। শাশুড়ির কথায় বেশ লজ্জায় আড়ষ্ট হয়ে মাথার ঘোমটা টেনে জড়তা চোখে এদিক সেদিক তাকালো মুক্তা। তখনই চোখাচোখি হলো তরকারি কুটতে থাকা কাজের মহিলা ফুলমতির সঙ্গে। অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখেই মিটমিটি হাসছিল। সেজন্য ইতস্ততায় জড়িয়ে মুক্তা শাশুড়ির দিকে ঘুরে গিয়ে মিনমিন গলায় বলল, আমি আপনার পাশে থাকি আম্মু, আমার সকালে ঘুমানোর অভ্যাস নেই। আর কিছুই বলল না পারভিন শেখ, চুপচাপ নিজের কাজে হাত চালালো। শাশুড়ির নীরব সম্মতি দেখে মুক্তা চায়ের কেটলিতে হাত বাড়ালো। ৭০-এর ঊর্ধ্ববয়স্ক হেনা খানও বসে নেই, তিনি মূলত ডাইনিংয়ে খাবার রাখছে একের পর এক। পাশে সার্ভেন্ট রূপী স্বল্পবয়সী মালা ট্রে হাতে দাঁড়িয়ে আছে ওনাকে সাহায্য করতে। তখনই দেখল হৃদকে ফর্মাল ড্রেসে সিঁড়ি বেয়ে নামতে। হেনা খানের চোখ সেদিকে পড়তেই হৃদকে ডাকলো নাস্তা করতে। হৃদ হাতের ঘড়িতে সময়টা এক পলক দেখে নিয়ে ড্রয়িং রুমের মেন দরজা দিয়ে যেতে যেতে বলল, এখন না দাদি, একটু পর, আয়ন আসছে জরুরি কাজে, সেটা শেষ করেই করব। হেনা খান থেমে যান, শুধু বলল, তাহলে কফি করে দেবো তোকে, খাবি, পাঠাবো? হৃদ চলে যেতে যেতে বলল, পাঠাও। সকাল সকাল খানবাড়ির বাগানে বিচরণ মায়ার। নতুন বাড়ি, নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই খানবাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে। খানবাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার, বেশ সুন্দর আর পরিপাটি। বাগানের মাঝে ছোট্ট একটা বাংলোও দেখেছে মায়া। খোলা বাংলোতে আবার আধুনিক সোফা ফেলে বসার মতো সুন্দর পরিবেশ করে রেখেছে খানবাড়ির মানুষ। মায়া আর সেদিকটাতে যায়নি, বরং উল্টো পথে হাঁটল। বাগানের মালিদের বাগান চর্চার কাজ করতে দেখা গেল, সেদিকটাই এগোতে চাইল মায়া। অল্প এগোতেই দেখল আরব খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে হাতের লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে মালিদের এটা সেটা আদেশ করছে বাগানে পরিচর্যায়। ওনাকে দেখেই মনে হচ্ছে বেশ বিরক্ত মালিদের ওপর তিনি। মায়া আরব খানকে এর আগেও বেশ কয়েকবার দেখেছিল, কথা হয়েছে দুজনের টুকটাক। তবে বেশিরভাগ সময়ই মায়াকে মজার ছলে হেনস্থা করেছেন তিনি। এই যেমন কাল যখন জানতে পারল মায়াই মুক্তার বোন হয়, তখনই বেশ রসিয়ে মজা করেছিল মায়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে। মায়া অবশ্য হ্যাঁ তেমন কিছুই বলেনি বিয়েবাড়ির লোকজন দেখে। কিন্তু আজ মায়া নিজে থেকেই আরব খানের সঙ্গে কথা বলতে চাইল। আরব খানকে অনুসরণ করে সেদিকে পা বাড়াতেই ধপাস করে মুখ থুবড়ে পড়ল পায়ের নিচের ইটে বেঁধে। বাগানের ইটের সরু রাস্তায় পড়ে যাওয়ায় 2 হাতের কোনোই আর 2 পায়ের হাঁটু ঝিমঝিম করে উঠল তখনই ব্যথা দিয়ে।
মুখ কুচকে ইস ইস করে বুলি আউড়িয়ে হাতের তালু কোনোয় ঘষতে ঘষতেই তখনই মুখের সামনে বাড়ল কারো পুরুবেষ্টিত শক্তপোক্ত হাত। মায়া চমকে মাথা তুলে তাকাতেই চোখে পড়ল কুচকানো দুটো শীতল চোখ। অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় মায়ের ইজ্জতে লাগলো বেশ, কিন্তু তারপরেও তবদা খেয়ে যাওয়ার মতো করে থমথমে মুখে চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটির দিকে। অপরিচিত লোকটিকে মায়ের বেশ পরিচিত মনে হলো, কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সেটা মনে করতেছে তাকিয়ে রইল লোকটির দিকে সে। তক্ষুনি গম্ভীর মুখ খুলল শ্যামবর্ণের লোকটা। নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস, উঠে আসুন। এইভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশের সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সঙ্গে বেঁচে পড়ে গেছেন, তখন সেটা শুনতে ভালো দেখাবে না। বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য, তাই কেউ দেখার আগেই আমার হাত ধরে উঠে দাঁড়ানো উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে উঠে দাঁড়ালো সে। লজ্জায় জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট করে। লোকটা মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়ির সময়টা দেখে নিল, তারপর পকেটে 2 হাত গুজে দিতে দিতে বলল, আমার যদি ভুল না হয় আপনি ফাহাদের শালী হবেন, রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে পর মুহূর্তেই প্রশ্ন করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আন্দাজে ঢিল মেরেছি, তবে সঠিক হয়ে গেল। আপনি সম্পর্কে আমার বেআইন হন, সেই সুবাদে আপনাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি ফ্রিতে। এভাবে হুটহাট পাবলিক প্লেসের সামনে পড়ে যাবেন না কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন, দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন। তারপরও এভাবে হুটহাট পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের পড়ে যাওয়া নিষেধ, মনে থাকবে? মায়ের কি হলো কি জানি, লোকটার কথাই সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো। সুন্দর মুখের লোকটা এদিক সেদিক তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে তাড়াহুড়োই ফের সময় দেখে বলল, সম্পর্কে যেহেতু বিয়ান হয়েছেন তাই আমাদের আবারও দেখা হবে। আবার বলতে বারবার দেখা হওয়ার চান্স আছে। এখন আসি, তবে আমার কথাগুলো মনে রাখবেন কেমন? মায়া সুন্দর করে সম্মতি স্বরূপ ঘাড় কাত করতেই লোকটা তাড়াহুড়ো মায়াকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো। কি মনে করে লোকটা ফের পেছনে তাকাতেই মায়ের সাথে চোখাচোখি হয়ে গেল। মায়া লজ্জায় মিয়ে যেতেই লোকটা তাড়াহুড়ো মায়াকে মনে করিয়ে দিয়ে বলল, আর হ্যাঁ, ওই যে বললাম সুন্দরী মেয়েদের হুটহাট রাস্তায় পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মনে রাখবেন, বুঝেছেন? মায়া এবারও লজ্জিত মুখে সম্মতি স্বরূপ ঘাড় কাত করল, মৃদু স্বরে আওড়ালো, জি আচ্ছা। তাড়াহুড়োই অয়ন কয়েক কদম এগোতেই হঠাৎ সম্মুখে পড়ল জুই। অল্পের জন্য দুজনের শরীর স্পর্শ লাগেনি। এর আগেই সতর্কতার সহিত ছিটকে সরল জুই। পথে বিঘ্ন ঘটায় বিরক্তির সহিত তাকালো আয়ন। চোখে বাজল জুয়ের সদ্য ঘুম থেকে ওঠা স্নিগ্ধ মুখটা। কপাল কুঁচকে জুইকে এক পলক দেখেই তৎক্ষণাৎ পিছনে তাকালো আয়ন মায়ার উদ্দেশ্যে। ততক্ষণে মায়াকে দেখা গেল আরাব খানের দিকে হেঁটে যেতে। জুই অনুতপ্ত গলায় বলল, সরি ভাইয়া, আমি আসলে আপনাকে। জুয়ের কথার মাঝেই আয়ন ঘুরে তাকালো ওর দিকে। জুইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, দুজন কি টুইন্স? আয়নের প্রশ্ন বুঝতে না পেরে অবুঝ গলায় শুধালো জুই, জি। আয়ন কি মনে করে আবারও পিছন ঘুরে তাকালো মায়ার দিকে। মায়াকে দেখা গেল আরব খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিকের নাই আয়ন দৃষ্টি ঘুরিয়ে ফের তাকালো জুয়ের কৌতূহল ভরা মুখটার দিকে। আয়ন আবারও শিওর হওয়ার জন্য বলল, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আপনি ফাহাদের দ্বিতীয় শালী আর মায়ার বোন, রাইট? কৌতূহলী জুই হতবাক স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটা ছেলের কাছ থেকে নিজেদের পরিচয় সম্পর্কে জানতে পেরে বিস্মিত হলো। অবাক স্বরে প্রশ্ন করল জুই, আপনি মায়াকেও চেনেন? কিভাবে? দারুণ হাসলো আয়ন। হৃদকে দেখলো খানবাড়ির ভেতর থেকে বের হতে। সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জারি করলো জুয়ের উদ্দেশ্যে। বলল, জানতো বেয়ান সাহেবা, আমার জন্য 1 গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসেন। আজ সকাল সকাল কাজের তাড়াহুড়োয় বেরিয়ে পড়েছিলাম, তাই কিছুই খাওয়া হয়নি আমার। তবে হ্যাঁ, পানিটা অবশ্যই কুসুম গরম নিয়ে আসবেন, কেমন? আমার গলায় সমস্যা হচ্ছে, এজন্য গরম পানি পান করতে হচ্ছে। জানতো, দ্রুত নিয়ে আসেন। গমগমে আদেশ করেই আয়ন হৃদের দিকে আগালো। হতভম্ব জুই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল আয়নের যাওয়ার দিকে তাকিয়ে। চেনা নেই জানা নেই একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুইকে আদেশ করলো যেন শতযুগ ধরে চেনা মানুষটি জুয়ের। অথচ জুই এই বাড়িতে নতুন মেহমান, সেদিকেও খেয়াল করলো না লোকটা। এখন জুই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞেস করে সে কার জন্য এইসব নেবে, তাহলে কি নাম বলবে জুই? লোকটার নামও তো জানে না জুই। খানবাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না। তবে লোকটা যে ফাহাদের ভাই টাইপের কিছু হবে সেটা বেশ বুঝতে পারছে। কিছুক্ষণ আগে জুইকে বিয়ান সাহেবা বলে সম্বোধন করাই। জুইকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন ফের চলে যেতে যেতে তাড়া দিয়ে বলল, কি হলো জুই, দাঁড়িয়ে আছেন কেন? আমাকে নিয়ে পরে ভাববেন, এখন দ্রুত যান, আমার মাথা পেন দিচ্ছে আপনার কফির জন্য। হতবাক জুয়ের বিস্ময় আকাশ ছুল অয়নের কথায়।
লোকটা জুঁইয়ের নাম পর্যন্ত জানে? সর্বনাশ! হতবুদ্ধি জুঁই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভেতরের দিকে। ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে আয়ন হৃদের সাথে কথা বলায় ব্যস্ত। জুঁই ইতস্ততা বোধ করে সেদিকে আর এগোলো না, বরং হৃদের ছেলেদের একজনকে ডেকে ট্রে তুলে দিল হাতে আয়নকে দিতে। ছেলেটি কফির ট্রে হাতে নিতেই তৎক্ষণাৎ বাড়ির দিকে ছুটল জুঁই। আপাতত সেজুতির রুমটাই জুঁইয়ের স্বস্তির মনে হলো। মোটর পাইপ হাতে চেপে দাঁড়িয়ে মায়া, উদ্দেশ্য বাগানের চারা গাছে পানি দেবে। কিন্তু হঠাৎ করে মোটর পুড়ে যাওয়ায় হতাশ মায়া। সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানের একপাশে মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল। দুইজন মালির দেখা দেখি সেও টিউবওয়েল চেপে বালতিতে পানি ভরল। দুই হাতে বালতি আগলিয়ে টেনে কিছু পথ যেতেই কোথায় থেকে দৌড়ে এগিয়ে আসলো সেই তপু নামক দামড়া ছেলেটি। ভাবি ভাবি বলে মায়াকে সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনীতর সহিত মায়ের হাত থেকে বালতিটা নিজের হাতে নিয়ে নিল। থতমত মুখে মায়া চুপ করে গেল তপুর মুখে ভাবি ডাকটা শুনে। সতর্ক চোখে আশেপাশে তাকালো, কেউ শুনে নিয়েছে কিনা দেখতে। মায়া ভয় পাচ্ছে, যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় দামড়া ছেলেরা ভাবি ভাবি ডেকে মুখে ফেনা তুলে ফেলছে, তাহলে নিশ্চয়ই বিষয়টা দৃষ্টিকটু দেখাবে নতুন আত্মীয়দের মাঝে। মুক্তার কানে যেতে পারে, সেই ভয়ও করল মায়া। তাছাড়া এখানকার সবাই জানে মায়ের এখনও বিয়ে হয়নি। এখন কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত সম্মান দেখায় সেটা তো মায়া নিজেও জানে না। সেই জন্য মায়ার কথা না বাড়িয়ে সতর্কতার সহিত এদিক সেদিক তাকাতেই চোখে পড়ল কিছু দূর বসা হৃদকে। মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটিকে মায়াকে ভাবি ডাকতে। মায়া খানিকটা থতমত খেয়ে যায় হৃদের সাথে চোখাচোখি হয়ে যেতে। আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গর্বিত চোখে তাকালো। নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বোঝাতে চাইল মায়া এখন জাতির ভাবি, ওর পেছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে। মায়া রাতেই যে হৃদকে ছোটোখাটো হুমকি দিয়েছিল জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে গায়েব করে দেবে, সেটা সকালে সত্যি হলো। তপু ছেলেটার এত সম্মান দেখিয়ে ভাবি ডাকায়। এখন নিশ্চয়ই এই হৃদ খান মায়ের পেছনে আর লাগবে না, ভয় পাবে ওকে। নয়তো এই লোকটা সবসময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার জন্য। আজ বুঝবে মায়ের কত সম্মান আছে সকলের সামনে। আর যাই হোক, জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ের জীবনে এসে। এই যে মায়া এখন হৃদ খানকে নির্ভয়ে নাক দেখিয়ে চলবে, সেটা তো একমাত্র এই জাতির ভাইয়ের জন্যই হলো, তাই না? এজন্য তো অন্তত মায়ের উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়ার। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তপুকে অনুসরণ করে। মনে মনে শপথ করল আজ থেকে সে এই হৃদ খানকে ভুলেও ভয় পাবে না, কারণ হৃদ খানের থেকে মায়ের ক্ষমতা অনেক বেশি। মায়ের কত সম্মান এই দামড়া দামড়া ছেলেগুলোর সামনে, সেটা বোঝাতে হবে না এই হৃদ খানকে। এখন মায়ের অকারণে ভয় পেলে চলবে? ভুলেও চলবে না। মায়া কি মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তৎক্ষণাৎ চোখ মিলল দুজনের। হৃদ তখনও আগের নাই কপাল কুঁচকে তাকিয়ে। হৃদের সাথে ফের চোখ মিলতেই মায়া আবারও মুখ বাঁকালো হৃদকে। তখনই শোনা গেল কারো ঝনঝনে মুক্ত হাসির শব্দ। মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখল সকালের সেই শ্যামবর্ণের ছেলেটি হৃদের পাশে বসে আছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে পালালো আরাফ খানের কাছে। তখনই আয়ন বলল, বাহ, বিয়ান সাহেবা দেখছি ভালোই মুখ ভেঙাতে পারে। তা তোর প্রতি এত মেহেরবানির কারণ কি? আমি আপাতত তার শত্রুপক্ষে আছি, তাই। আচ্ছা, এই ব্যাপার, পরিচয়টা দিয়ে দে, তাহলেই তো হলো। হৃদের মুখটা তখনই গম্ভীর হয়ে উঠল। অল্প কথায় বলল, নো নিড। কথাটা শেষ করে ফের হৃদ চোখ তুলে তাকালো মায়ার দিকে। দূর পথে দেখা গেল মায়াকে বালতি থেকে মগে করে বাগানের চারা গাছে পানি দিতে আরাফ খানের সঙ্গে। ইতিমধ্যে যে আরাফ খানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে মায়ার, সেটা চোখে পড়ল হৃদের। মেয়েটা সবার সাথেই সহজে মিশতে পারে, অথচ হৃদের বেলা এলেই যত মিথ্যে থাকে হৃদকে বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ কেন যেচে নিজের পরিচয় দিতে যাবে? হৃদকে দিয়েছিল এই মেয়ে নিজের পরিচয়, নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়েছিল? হয়তো আজও দুজনের পরিচয় মিলত না যদি না হৃদের মন সায় দিত এই মেয়েকে নিয়ে। দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজেদের পরিচয় মিলত না, বরং সামনে থেকেও দূরে হয়ে যেত একে অপরের। না ডিভোর্স হতো আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে, তাহলে হৃদ কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়, হৃদ কখনোই বলবে না সে কে, কি তার পরিচয়। যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে তখন দেখা যাবে কি করা যায়। ততদিন থাকুক যেমনটা চলছে তেমন। হৃদ নিজের চিন্তাভাবনায় আরও গম্ভীর হয়ে উঠল। মায়া আরাফ খানের সঙ্গে চারা গাছে পানি দিয়ে বসলো ছাতার নিচে। চেয়ারে পা ঝুলিয়ে বসতেই সেখানে আগমন ঘটল মালার। হাতে মায়া আর আরাফ খানের জন্য নাস্তার ট্রে। টেবিলের উপরে রেখে আরাফ খানের উদ্দেশ্যে জানালো সকালের চা নতুন বউ মানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতেই আরাফ খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকলো। হৃদ ততক্ষণে আয়নের সাথে বাড়ির ভেতরের দিকে যাচ্ছিল।
কিন্তু আরব খানের ডাকে পেছনে ঘুরে তাকালো। সেদিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়ালো আরব খানের উদ্দেশ্যে। আয়ন হৃদের পেছনে না গিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল হেনা খানের সঙ্গে দেখা করতে। হৃদকে আসতে দেখেই ভারী নিঃশ্বাস ফেলল আরব খান। নাস্তার ট্রের দিকে তাকিয়ে হতাশ গলায় মায়াকে বলল, বুঝলি মায়া, দিন দিন আমার হৃদটা কেমন শুকিয়ে যাচ্ছে, তারপরও বিয়ে করতে চাচ্ছে না। এজন্য না পেরে ছোট ভাই ফাহাদকে বিয়ে করালাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই হৃদটা যদি বুঝতো তাহলে আজকে নাস্তার টেবিলে চায়ের সাথে গরম গরম পিঠেও খেতে পারতাম ওর বইয়ের হাতের। কত সুবিধা হতো আমাদের বলো। আবারও হতাশার ভারী নিঃশ্বাস ফেলল আরব খান। যেন এই মুহূর্তে ওনার মতো দুঃখী মানুষ আর দুটো নেই এই ধরনীতে। মায়েরও বেশ মায়া হলো আরব খানের কথাই। বুড়ো মানুষের এত দুঃখ থাকতে নেই। ততক্ষণে হৃদ মায়ের পাশের চেয়ারটা টেনে আরব খানের মুখোমুখি হয়ে বসল। আরব খানের সব নাটকীয় কথাই তার কানে এসেছে। সেজন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদের অল্প কথায় যেন আহাজারি করে উঠল আরব খান। মায়ের কাছে ফের ভারী দুঃখ প্রকাশ করে বলল, দেখেছ নাতনি, ওর বিয়ের কথা বললেই সব ফালতু হয়ে যায়। আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করায়, সেটা ওর চোখেই পড়ছে না। আচ্ছা তুমিই বলো, ওকে দেখতে শুকনা শুকনা লাগছে না তোমার কাছে? আরব খানের কথায় তখনই মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগেই এক অপ্রত্যাশিত কাজ করে বসল মায়া। হাত বাড়িয়ে হৃদের থুতনি ধরে নিজের দিকে ঘুরালো। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জহরের দৃষ্টিতে পরখ করে মায়া আরব খানকে বলল, হ্যাঁ একটু একটু শুকনো লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতেই থতমত খেয়ে বসল হৃদ। মায়া হঠাৎ এমনটা করবে তার ধারণাতেও ছিল না। তবে আরব খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতেই হৃদ চাপা স্বরে ধমকে বলল, স্টুপিড, ওটা রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগেই আরব খান মায়ের মাথায় আদুরে হাত বুলিয়ে উৎসাহে বলল, আরে বা, তোমার সাথে আমার দারুণ জমবে। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসি, নয়তো গিন্নি আমার এখনই হাঙ্গামা শুরু করে দেবে। মায়া ঘাড় কাত করে আরব খানকে সম্মতি দিতেই তিনি হাতের লাঠি ভর করে বাড়ির ভেতরে চলে গেল। ওনাকে যেতে দেখেই ভেতরে চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্যে বলল মায়া, আপনি আমাকে একদম ধমক দেবেন না। আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করে শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো? আমার তো পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, বুঝেছেন? মায়ার তেড়া কথায় রাগে দাঁত পিষল হৃদ। বলল, আর আমি তো শত অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি, এর আগে 4-5টা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসে আছি। হৃদের কথায় মায়া সহমত প্রকাশ করে খোঁচা মেরে বলল, 4-5টা বিয়ে তো করবেনই, এটাই তো স্বাভাবিক তাই না? আপনার যে রাগ, বউ টিকবে আপনার এই জীবনে? সবগুলো বউ তো এমনিই চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগেই ভেবেছিলাম আপনি এমন কিছুই করবেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। নইলে শুধু 4-5টা বিয়ে কেন, এরপর 10-12টা বিয়েও করতে হতে পারে যদি না শুধরান। তারপরেও দেখবেন একটা বউ থাকবে না। মায়ের কথায় হৃদ চুপ হয়ে গেল। এই মেয়ে তার কথা কোথায় থেকে কোথায় নিয়ে গেল। এখন হৃদ কিছু বললে আবারও উল্টো তাকেই পাগল বানাবে এই মেয়ে। তাই হৃদ মায়ের কথায় মায়াকেই ফাঁসিয়ে দিয়ে বলল, যাক, অবশেষে কেউ আমার দুঃখ বুঝল। বুঝলেন বেয়ান সাহেবা, আমি সত্যি অনেক দুঃখে আছি। আমার বউ থাকছে না আমার কাছে। বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে। এদিকে ছোট ভাই বিয়ে করে নিল, অথচ আমার বউ আমাকে এখনো স্বীকারই করতে চাচ্ছে না। উল্টো আমাকে তার শত্রু ভাবে। এদিকে শীতও চলে আসছে, রাতে যে বউকে জড়াজড়ি করে ঘুমাবো তারও উপায় নাই। আমি ভীষণ দুঃখে আছি, বুঝলেন বিয়ান? আপনি আমার জন্য একটা সঠিক বউ খোঁজেন তো, যে বউ মেন্টালি আধপাগল হবে, ঘেলু কম থাকবে, বোকা চেহারা আর সরল হাসি থাকবে তার। আমি তো লম্বা মানুষ, বউটা খুঁজবেন ঠিক আপনার মতো নাটু মেয়ে। আসলে ছোট বউকে কোলে তুলে কিস করার ফিলিংসই আলাদা। আহা, এর জন্যই আমার ছোট বউ লাগবে, কনফার্ম। তারপর এই যে ধরুন আমার গায়ের রংটা হলো ফর্সা, এই জন্য বউয়ের গায়ের রং মিলিয়ে হতে হবে হলুদ, একদম আপনার মতো। তারপর এই যে আপনি আমার দিকে তাকান। মায়ার থুতনি ধরে হৃদ নিজের দিকে ঘুরিয়ে মায়ের নাক মুখ দেখিয়ে আবার বলল, এই যে আপনার মতো নাক, ঠোঁট, মুখ, গাল, চোখের ভেতরের কালো তিল, একদম সব কিছু এরকম হলেই চলবে। তারপর এই যে ধরেন আমি যা বোঝাতে চাইব বউকে, সে ঠিক তার উল্টো বুঝবে, একদম আপনার মতো করেই। আমার এই রকম গুণেরই বউ পছন্দ। যদি আপনার অনুসন্ধানে এমন মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। আসলে শীত চলে এসেছে তো, তাই বউটা খুব জরুরি। শীতের রাতে উমের একটা ব্যাপার স্যাপার আছে না। আচ্ছা, আমি এখন আসি তাহলে বিয়ান। আপনি একটু খোঁজাখুঁজি করে দেখেন তো আছে কিনা এমন মেয়ে। ততদিন না হয় আমি আরও একটু অপেক্ষা করলাম। কথাগুলো বলেই হৃদ জায়গা ছাড়ল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে কনফিউজড হয়ে তাকিয়ে রইল। আসলে হৃদের জন্য বউ খোঁজা নিয়ে একটু কনফিউজড সে। হৃদ খান কি মায়াকে বউ খুঁজতে বলে গেল, নাকি মায়ের পেছনে সরাসরি লাইন মারল? কোনোভাবে কি হৃদ খান মায়াকে নিজের পাত্রী হিসেবে আঙুল দিয়ে দেখিয়ে গেল?
কনফিউশনে মায়ের ঠোঁট উল্টালো। ঢাকা রাতের শহরটা চমৎকার হয়, ভালো লাগা কাজ করে। আধার রাতের কালোই মন ছুঁয়ে যাওয়ার মতন সাংঘাতিক ব্যাপার থাকে জড়িয়ে নিষ্ক্রিয় প্রহরে। তবে সেটা যদি গভীর রাতের নিস্তব্ধ কোনো মুহূর্ত হয় তখন। কিন্তু সন্ধ্যা নাগাদ সময়টা তেমন চমৎকার হয় না, বরং ভীষণ ব্যস্ততা আর কোলাহলময় যানজটে আচ্ছন্ন থাকে পরিবেশ। এই সময় মানুষ নানা কাজে বের হয় রাস্তায়, নিত্যদিনের কেনাকাটা আর বাজারজাতের তালিকা থাকে হাতে। এমনই এক সন্ধ্যায় হৃদের জন্য চমৎকার এক মুহূর্তের সৃষ্টি হয়, তাও স্বল্প সময়ের জন্য। খানিকের জন্য হৃদের ভেতরকার মনটাকে উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো অশান্ত করল কেউ। হৃদ সবেমাত্র রেস্তোরাঁ থেকে বের হয়েছিল মিটিং শেষ করে। রোজকার মতো আসিফ সঙ্গে ছিল, তবে বডিগার্ড ছিল না। তাদের সঙ্গে ছিল আরও দুজন অফিস সহকারী। হৃদ গাড়িতে চড়ে বসতে বসতে আসিফ বাকি দুজন স্টাফগুলোকে বিদায় জানালো। ততক্ষণে হাতের ফাইলগুলো নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসতেই গাড়ি চলতে শুরু করলো। হৃদ আসিফকে গাড়ির এসির পাওয়ার বাড়াতে বলে গায়ের কোট খুলে পাশে ফেলল। গলার টাই খুলে কোটের উপরে রেখে গলার শার্টের দুটো বোতাম খুলে দিল গরমে। শার্টের হাতের কবজির বোতামগুলো ছাড়িয়ে কোনোই পর্যন্ত টেনে শার্ট ভাঁজ করার মধ্যেই হঠাৎ হৃদের ফোনে কল আসলো। খুব স্বাভাবিকের নাই আসিফ সেই ফোন হৃদের দিকে বাড়িয়ে দিতেই বেখেয়ালি চোখ ফোনের স্ক্রিনে পড়তেই খানিকটা চমকে উঠল, কৌতূহল দমালো। তারপরও হৃদকে কিছু বলতে না পেরে ফোনটা এগিয়ে দিতে দিতে কলটা ততক্ষণে কেটে গেল। এত ছোট কলের রিংটোনে হৃদ আসিফ দুজনেই বুঝতে পারল এটি সম্পূর্ণ কল ছিল না, বরং অর্ধ মিস কল ছিল সেটা। হৃদ অপ্রয়োজনীয় কল ভেবে আসিফের থেকে ফোন নিয়ে সেভাবেই কোটের ওপর রেখে দিল। কিন্তু আসিফ নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিকে চেয়ে হাঁসফাঁস করে হৃদকে বলল, ভাই, কলটা মনে হয় জরুরি ছিল। হৃদ প্রতিক্রিয়া দেখালো না তেমন। ভীষণ ক্লান্ত সে, তাছাড়া মিস কলের ব্যাক করার মতো সময় নেই। আপাতত তার একটু রেস্ট চাই। তাই শার্টের হাত দুটো গুজিয়ে ভাঁজ করতে করতে সেভাবে গম্ভীর স্বরে বলল, আমি ক্লান্ত, এখন পরে চেক করে নেব। হৃদের শেষ বাক্য শেষ করার সাথে সাথে আরও একটি মিস কল আসলো একই নাম্বার থেকে, পরপর আরও দুটো। এবার হৃদ বেশ বিরক্ত হলো। এমনিতেই সে ক্লান্ত, তারপর আবার মিস কল। অদ্ভুত, হৃদের পার্সোনাল ফোনে কল করার মতন তার পরিবারের লোক ছাড়া অন্য কেউ নেই। হৃদ তার পার্সোনাল নাম্বার পরিবারের বাইরে যেখানে কাউকে দেয়নি সেখানে আননোন নাম্বারে তার ফোন কল আসার প্রশ্নই ওঠে না। তাছাড়া হৃদের বাবা, মা, ভাই, দাদা সবাই হৃদকে সরাসরি কল দেয়, মিস কল নয়, তাও রাত 10টার পর। এই অসময়ে ভর সন্ধ্যায় হৃদকে আর যাই হোক তার পরিবারের কেউ অন্তত কল করবে না, এই বিষয়ে সে নিশ্চিত। তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে যে তাকে কল নয় সোজা মিস কল দিচ্ছে একের পর এক অভদ্রের মতো? হৃদ ভাবল সে ফোনটা উল্টো করে দেখবে না মিস কল দাতাকে, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটা যেন এবার মিস কল নয়, সত্যি সত্যিই হৃদকে সম্পূর্ণ একটা কল করলো। হৃদ খানিকটা বিরক্তি নিয়ে ফোনটা উল্টে হাতে নিতেই খানিকটা চমকালো। সূচক চোখে তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফ আপাতত হৃদের দিকেই চেয়েছিল, কিন্তু হঠাৎ করে হৃদের তাকানোতে তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতো। হৃদ স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নামটার দিকে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড। গুটি গুটি অক্ষরে ভাসমান লেখা, বেয়াদব বউ, যার অর্থ কলটা তাকে তার বেয়াদব বউ করেছে। কিন্তু হৃদের পার্সোনাল নম্বরটা কোথায় পেল? হৃদ তো দেয়নি, তাহলে কার কাছ থেকে নাম্বার নিল? আর হৃদকেই বা কি মনে করে কল দিতে পারে? হৃদের যতটুকু মনে আছে সে এখন পর্যন্ত তার বেয়াদব বউয়ের অপছন্দের লিস্টের শত্রু হয়ে আছে। তাদের লুকোচুরি সম্পর্কটা এখনো প্রকাশ পায়নি বউয়ের কাছে। তাহলে হঠাৎ করে হৃদকে কেন ফোন দেবে? হৃদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক, কি কারণে ফোন দিয়েছে এই মহিলা নিজেই বলবে হৃদকে। হৃদ ফোনটা রিসিভ করে স্বভাবসুলভ গম্ভীর গলায় হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে মায়া হম্বিতম্বি করে হৃদকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর দিয়ে হৃদ অপরিচিত সাজল মায়ার কাছে। কে ফোন করেছে তা জানতে চাইল, কিন্তু ফোনের ওপাশে মায়া হৃদকে সালাম দিয়ে যেন চুপ মেরে গেল। তার ঘন ঘন অস্থিরতার নিঃশ্বাস যেন হৃদের কানেও বাড়ি খাচ্ছে। হৃদ ফোনের ওপাশে মায়াকে চিনতে পেরেও সে অপরিচিত সাজল, কারণ মায়া এখনও হৃদকে নিজের পরিচয় দেয়নি বলে সেও সেধে আগ বাড়িয়ে নিজের পরিচয় দিয়ে বলল না সে মায়াকে চিনতে পেরেছে। তাছাড়া আজ প্রথমবার দুজনের ফোন আলাপ করা, এর আগে কখনোই এমনটা হয়নি। হৃদের কাছে প্রথম থেকেই মায়ের পারিবারিক নাম্বারগুলো সেভ ছিল, যবে থেকে হৃদ দুজনের বিয়েটা সম্পর্কে জানতে পেরেছে তখন থেকেই। কিন্তু সেটা তো আর মায়া জানে না, তাই না? তাই হৃদ আগ বাড়িয়ে নিজের পরিচয় না দিয়ে বরং অপেক্ষা করলো মায়ার পরিচয় দেওয়ার। কিন্তু মায়াকে কথা বলতে না দেখে হৃদ গাড়ির সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় প্রশ্ন করল, হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো।
তখনই শোনা গেল মায়ের অস্থির চিত্তের এলোমেলো এক প্রশ্ন। বলল, আপনি কি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? টুট করে কল কেটে দিল তখনই। কৌতূহল হৃদ এবার বিরক্ত হলো। কথা নেই বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইল সে আবার বিয়ে করেছে কিনা। কি আজব প্রশ্ন! তাকে দেখে কি ভবঘুরে মনে হয় যে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেড়াবে? হৃদ কি ভেবে কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেই কল মিলালো মায়াকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের। ফাহাদের বিয়ের পর মায়া সেই যে নিজের বাড়িতে ফিরে গেল, সেই নিয়ে আজ 20 দিন পার হলো। হৃদ খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং কলেজে পরীক্ষা চলছে। হয়তো আর কিছুদিন গেলে শেষ হবে। হৃদ এতদিনের ব্যস্ততায় একদমই চট্টগ্রাম যেতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয়। হৃদ মায়াকে কল দিতে দিতে আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ, গাড়ি ঘোড়া, মহাসড়ক ধর, চট্টগ্রামে ফিরব। আসিফ আপত্তি করে বলতে চাইল, কিন্তু ভাই, কালকে তো আমাদের অফিসে। হৃদ চেতে উঠে বলল, তোরে বলছি জ্ঞান দিতে, যা বলছি তাই কর। জি ভাই। তাড়াহুড়োই মায়া হৃদের কল কাটতে না কাটতেই ঠাস করে বালিশের কুশন দিয়ে মাথায় বাড়ি মারল জুই। তপ্ত মেজাজ দেখিয়ে জুই বলল, বলদির বাচ্চা, তোরে কি শিখাইলাম আর তুই কি প্রশ্ন করলি? তোরে কইলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে উল্টো বিপরীত প্রশ্ন করলি। আপনি আবার বিয়ে করেছেন? এই, তুই ওই বেটার আবার বিয়ে দিয়ে কি করবি? সংসার পাতবি জামাইয়ের সঙ্গে? অসভ্য মাইয়া। জুয়ের বালিশের বাড়ি খেয়ে অসহায় মুখ তুলে চাইল মায়া। অতিরিক্ত উত্তেজনা আর অস্থিরতার কারণে মায়া জুয়ের দীর্ঘ সময়ের শিখানো পড়ানো কথাগুলো সব ভুলে গিয়েছে। তাই অচেনা স্বামী নামক মানুষটাকে বারবার কল করতে গিয়েও অস্থিরতায় পরপর কলগুলো কেটে কেটে দিচ্ছিল, যার জন্য হয়তো 2-1বার মিস কলও গিয়েছে ওই লোকটার ফোনে। কিন্তু মায়া যখন অতি সাহস জুগিয়ে অবশেষে একটা বড় কল করলো অচেনা স্বামী নামক মানুষটাকে, তখন আর জুয়ের দীর্ঘ সময়ের শিখিয়ে দেওয়া কোনো কথাই মাথায় আসলো না। বরং অতিরিক্ত উত্তেজনায় মায়া তবদা খেয়ে বসেছিল খানিকক্ষণের জন্য, যার দরুন ফোনের ওপাশের ব্যক্তিটি বারবার হ্যালো বলার পরেও মায়া নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি। তীব্র অস্বস্তিতে সিটিয়ে চুপ মেরে গেল। কিন্তু মায়া যখনই নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠল, তখনই মায়ের মনে যাচ্ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীকে নিয়ে সেই প্রশ্নটাই চট করে বলে ফেলল। আর করবেই বা না কেন? মায়ের স্বামী হয় লোকটা, মায়ের জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। যদিও মায়া এটা জানে না যে মায়া ওই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সবচেয়ে বড় কথা হলো মায়ের সাথে ওই বিয়েটা আজও ওই লোকটার মনে আছে কিনা, তাও বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এত সব প্রশ্নের উত্তর জানা অবশ্যই মায়ের জন্য প্রয়োজন। তাছাড়া মায়ের টানা 3টা মাস এত কষ্ট করে, এত যুদ্ধ করে অবশেষে আজ সফলভাবে সুমন থেকে অচেনা স্বামীর নাম্বারটা সংগ্রহ করতে সক্ষম হলো। মুক্তার শ্বশুরবাড়ি থেকে আসার পর বিগত 20 দিন ধরে হাফেজ সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মায়া। ছেলেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য, আর হাফেজ সাহেব ছিল রাজশাহী। আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ের স্বামীর নাম্বারটা জোগাড় করে দিল। তবে সুমনের থেকে মায়ের স্বামীর তেমন কোনো তথ্য বা নাম সঠিক কিছুই পাওয়া যায়নি। মায়া বারবার সুমনকে অনুরোধ করেছিল শুধু মায়ের অচেনা স্বামীর নামটা বলতে, কিন্তু সুমন তা বলতে পারেনি, কারণ সুমন নিজেও মায়ের স্বামীর নাম পরিচয় সম্পর্কে তেমন কিছুই জানে না। মায়ের এত অনুরোধের জন্য সুমন শেষে অনুতপ্ত হয়ে হতাশ গলায় জানায় সুমনের বাবা হাফেজ সাহেব নাকি শুধু সুমনকে মায়ের স্বামীর নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। সুমন প্রশ্ন করেছিল লোকটা কে বাবা, তার সম্পর্কে জানতে, কিন্তু এই বিষয়ে হাফেজ সাহেব নাকি ফোন নাম্বারটা ছাড়া আর কিছুই বলেননি। এতে মায়া ভীষণ দুঃখ পেয়েছিল। বউ হয়ে স্বামীর নামটা কেন হাফেজ সাহেব মায়াকে বলল না? কেন ইচ্ছাকৃতভাবে হাফেজ সাহেব মায়ের স্বামীর নামটা লুকাতে চাইছে? কি এমন থাকতে পারে মায়ের স্বামী নামক লোকটার নামের পেছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় মায়ের স্বামী, তাহলেও মায়ের কোনো সমস্যা নেই, কারণ মায়াদের বিয়েটা যেই পরিস্থিতিতে হয়েছিল তাতে লোকটা কেমন তার সম্পর্কে যাচাই করার মতো পরিস্থিতি ছিল না। তাই মায়া ধরেই নিল মায়ের সাথে এই দুনিয়ার খারাপ লোকেরই বিয়েটা হয়েছিল সেই দিন। সেইভাবে মায়া মনে মনে স্বামী নামক লোকটাকে খারাপ লোক ভেবেই গ্রহণও করে এসেছে এতদিন। তাই এখন স্বামী নামক লোকটাকে যদি কেউ খারাপ বা উগ্রবাদী লোক বলে সম্বোধন করে, তাহলেও বিষয়টা মায়ের কাছে স্বাভাবিকই লাগবে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে মায়ের অচেনা স্বামী নামক লোকটার পরিচয় হাফেজ সাহেবকে লুকাতে দেখে। হাফেজ সাহেব কেন করলো এমনটা জানা নেই মায়ার। তবে সুমন ফোন রাখার আগে মায়াকে খুব সাবধান করে বলেছিল, আপু, আমার মনে হয় আপনার স্বামী প্রভাবশালীদের কেউ একজন হবে, বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে নিশ্চয়ই হবেন কেউ। আপনার স্বামীকে নিয়ে আব্বাকে প্রশ্ন করাতেই দেখলাম উনি ভীষণ নার্ভাস হচ্ছেন। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তিনি আপনার স্বামীর নামটা পর্যন্ত আমাকে বলতে নারাজ। আপনি একটু সাবধানে থাকবেন আপু। সুমনের সতর্কবার্তায় মায়া ভয় পেয়েছিল। তারপরেও সুমনের থেকে অচেনা স্বামীর নাম্বারটা নিয়েছিল আজ দুপুরে।
কিন্তু কল দিল এই সন্ধ্যা 7টার দিকে। মাঝে 6 ঘন্টার সময় শুধু মায়া নিজের নার্ভাসনেস কাটাতে আর সাহস জোগাতে ব্যস্ত ছিল। জুই শুরু থেকেই মায়ের পাশে ছিল। সুমনের থেকে নাম্বার নিয়ে হৃদকে কল করা পর্যন্ত জুই মায়ের পাশেই ছিল। মায়াকে গুছিয়ে কথা শিখিয়ে দিচ্ছিল, কিভাবে হৃদের পরিচয় সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করবে। কিন্তু অতি নার্ভাসনেসে মায়া জুয়ের শিখিয়ে পড়ে দেওয়া সবকিছু গুলিয়ে ফেলল, যার দরুন হম্বিতম্বি করে শুধু জানতে চাইল মায়ের অচেনা স্বামী মায়াকে রেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। মায়া অতিরিক্ত টেনশন থেকে এমনটা করলো কিনা জানা নেই, তবে মায়ের খুব জানতে ইচ্ছে করছে আদৌ মায়ের স্বামী তার হঠাৎ বিয়ে করা বউকে মনে রেখেছে কিনা, নাকি মায়াকে ভুলে গিয়ে বিয়ে করে ফেলেছে এতদিনে। মন তো মায়ের ধ্যান ভাঙল ফের জুইয়ের হাতে বালিশের বাড়ি খেয়ে। জুই চেঁচাতেই মায়া অসহায় মুখ করে বলল, তো কি করব? লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি? কেন জানতে চাইবি সেটাই তো প্রশ্ন। আজব, জানতে চাইবো না কেন? মায়ের কথায় চেতে উঠল জুই। অসভ্য মাইয়া, আগে তো জানতে চাইবি লোকটা কে হয়। সুমন যে নাম্বার আমাদের দিয়েছে সেটা আদৌ তোর নিখোঁজ স্বামীর নম্বর কিনা সেটা শিওর না হয়ে সরাসরি প্রশ্ন করতে গেলে বিয়ে করেছে কিনা। সুমনের দেওয়া নাম্বারটা যে তোর স্বামীরই হবে এই বিষয়ে তুই এত শিওর হস কিভাবে? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তোর পরিচয়টা দিয়ে তুই এই প্রশ্ন করতি। সে তোদের 2 বছর আগে হওয়া হঠাৎ বিয়েটা এখনো মনে রেখেছে কিনা? তা না করে তুই এখন বলদ মার্কা প্রশ্ন করতে গেলি কেন? জুয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া। সত্যি মায়ের প্রশ্নটা করা ভুল হয়েছে, কিন্তু অতিরিক্ত নার্ভাসনেসে মায়া এত সব ভাবতে পারেনি। মনে যাচ্ছিল চট করে মুখে বলে ফেলেছে। অত গভীরে ভেবে দেখেনি সে। কিন্তু জুয়ের কথাও ফেলার নয়। কলদাতা আসলেই মায়ের নিখোঁজ স্বামী কিনা সেটা শিওর না হয়ে এভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি বলেই ধরে দিল মায়া। অপরাধীর ন্যায় রিনরিনিয়ে বলল, অত কিছু মাথায় আসেনি। কেমন কেমন করে যেন মুখ ফসকে প্রশ্নটা করে ফেলেছিল লোকটাকে। মায়ের কথাই মন ভরল না জুয়ের। এত বোঝানোর পরেও মায়াকে দিয়ে কিছুই বলাতে পারল না সে। তাছাড়া জুই বেশ লক্ষ্য করেছে মায়া ওর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ অ্যাক্টিভ। অচেনা স্বামীকে নিয়ে কেউ কিছু বললেও সেটা পছন্দ করে না মায়া, উল্টো কেমন গুম মেরে বসে থাকে। এই যে জুই এখনো মায়াকে নিয়ে টেনশনে আছে, কিন্তু মায়ের মুখ দেখে মনে হচ্ছে সে নিখোঁজ স্বামীর নাম্বার জোগাড় করতে পেরে ভীষণ খুশি। জুইয়ের কথা সে এক কান দিয়ে শুনছে তো অন্য কান দিয়ে বের করে দিচ্ছে এমনটা। স্বামী সম্পর্কে কিছু না জেনেই মন দিয়ে বসে আছে মায়া, সেটা বেশ বুঝতে পারছে জুই। আর সেখানেই জুইয়ের টেনশনটা বেশি। আল্লাহ না করুক মায়ের নিখোঁজ স্বামী যদি খারাপ প্রকৃতির লোক হয়, তাহলে এর জন্য শুধু মায়া নয়, ওদের গোটা পরিবার ভুক্তভোগী হবে। বাড়ন্ত রাগে জুইয়ের আর মায়ের সাথে তর্ক করতে মন চাইল না। জুই রাগে ফুসফুস করতে করতে হনহনিয়ে কক্ষ ছেড়ে বের হয়ে যেতেই মায়ের ঠোঁট উল্টালো। জুইয়ের গমন পথের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজল। তখন জুইয়ের হাতে হঠাৎ বালিশের বাড়ি খেয়ে ফোনটা কোথাও হাত থেকে বিছানায় পড়ে গিয়েছিল, আর নেওয়া হয়নি। এখন জুই চলে যেতেই মায়া পুনরায় ফোনটা খোঁজ করতেই তৎক্ষণাৎ কানে আসলো ফোনের কর্কশ রিংটোনের শব্দ। মায়া চমকে ফোনটা হাতে তুলতেই দেখল মায়ের তখনকার করা নাম্বার থেকে আপকামিং কল এসেছে। তাড়াহুড়োই মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিল, আসসালামু আলাইকুম। মায়ার তাড়াহুড়োই সালামের উত্তর হৃদ খুব রয়েসয়ে গম্ভীর গলায় দিল, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? দুরু দুরু বুক চেপে বসল মায়া। ভয়ঙ্কর লজ্জায় সিটিয়ে আড়ষ্ট হলো। স্বামী নামক মানুষটার গলাও বেশ দারুণ লাগলো। হঠাৎ মায়ের ভালো লাগা আকাশচুম্বী হলো, কিন্তু মুখের কথাগুলো যেন গলায় আটকালো। ওপাশের মানুষটাও চুপ, হয়তো মায়ের কথা বলার অপেক্ষায় আছে। লজ্জায় সিটিয়ে কোনো রকমে আওয়াজ বের করলো গলা দিয়ে। রিনরিনে গলায় বলল মায়া, আপনি আমাকে চিনবেন না মনে হয়, তবে আমি যে আপনাকে খুব করে চিনি এমনটাও নয়। আসলে আমরা কেউ পূর্ব পরিচিত নই। তারপরেও আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আপনার নম্বরটা জোগাড় করতে পেরে কল দিলাম। হৃদ মনে করেছিল মায়া তাকে পরিচিত ভেবেই কোনো কারণে ফোনটা করেছিল, তবে সে আগ বাড়িয়ে পরিচয় না দিয়ে মায়ের পরিচয় পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু মায়া এখন হৃদকে অপরিচিত ঘোষণা করায় খানিকটা সন্দেহ হলো। মায়া যদি বোনের ভাসুর বা পরিচিত হৃদ খান ভেবে কল না দিয়ে থাকে, তাহলে এর বাইরে কিসের পরিচয়ের ভিত্তিতে কলটা করলো? আমরা পূর্ব পরিচিত না হলে এত তলব লাগিয়ে আমাকে খোঁজার কারণ কি মিস? আসলে আমার কথা ছিল আপনার সাথে। আপনার কথা থাকতেই পারে, সেটা যে আমাকে শুনতে হবে এমনটা তো নয় মিস। আমি ব্যস্ত, রাখ। হৃদের কথা শেষ হওয়ার আগেই মায়ের জিদ্দি সুর শোনা গেল তক্ষণি। বললাম তো কথা আছে আমার, ফোন রাখা যাবে না এখন। কেন রাখবো না? আমি কথা বলছি তাই। আপনার কথা শুনতে আমি কি বাধ্য? হ্যাঁ। অধিকার দেখাচ্ছেন? হ্যাঁ। কিসের? মায়া হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো। প্রসঙ্গ পাল্টিয়ে মিনমিন করে হৃদের নাম জানতে চেয়ে বলল, আপনার নাম কি? হৃদ অল্প চুপ থেকে মুখটা গম্ভীর করে গাড়ির সিটে হেলান দিল। সে বেশ বুঝতে পারছে মায়া তাকে সম্পূর্ণ চিনতে পারেনি, হয়তো পরিচিত হতে চাচ্ছে হৃদের সাথে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছে না হৃদ। তাছাড়া হৃদের নামটাও তো মায়ের মুখস্থ থাকার কথা।
সেখানে হৃদের কাছে তার নাম জানতে চাওয়ার বিষয়টা হৃদের কৌতূহল বাড়ালো। হৃদ গম্ভীর গলায় বলল, আব্রাহাম। ফোনের ওপাশ থেকে নিজের নাম বলে ঝটপট উত্তর দিল মায়া, আমি রিক্তা ইসলাম মায়া। আমাকে চিনতে পারছেন? হৃদ অল্প হাসল। তার বউ, সে চিনবে না? তারপরও গম্ভীর গলায় অপরিচিতের ন্যায় বলল, আপনাকে কি আমার চেনার কথা ছিল মিস? কই, আমি তো চিনতে পারছি না আপনাকে। হৃদের কথায় ভীষণ কষ্ট পেল মায়া। হতাশায় বুক ভারী হয়ে উঠল তক্ষণি। এত সহজে লোকটা মায়াকে অপরিচিত বলে ঘোষণা করে দিল। অথচ মায়া কি নাকি করেছে বিগত 3 মাস ধরে এই লোককে খুঁজে পেতে। নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে দৌড়াদৌড়ি করতে গিয়ে ওরা একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল শেষ পর্যন্ত। আর এই লোকটা নাকি মায়াকে মনেই রাখেনি। হতাশায় মায়া ভারী আওয়াজে নিজের পরিচয় দিতে বলল, আপনার সাথে আমার বছর 2 আগে দেখা হয়েছিল একবার। সেটাই শেষ দেখা ছিল আমাদের। সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম। সাহায্যও করতে চেয়েছিলাম আপনার, কিন্তু সেই দিন রাতের স্মরণীয় ঘটনা ছিল। আমাদের জীবনে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আমার আপনাকে আবারও খুঁজে বের করা। হাফেজ সাহেবের বাবা কাজী মোল্লাকে মনে আছে আপনার? সেই দিন রাতে যারা আমাদের আশ্রয় দিয়েছিল ওনাদের বাড়িতে, মনে আছে আপনার? মায়ার গুছানো কথার অর্থ এইবার সবই পরিষ্কার হলো হৃদের কাছে। মায়া যে তাকে পরিচিত হৃদ খান ভেবে নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কলটা করেছে, সে বেশ বুঝতে পারল। প্রশান্তিতে মন শীতল হয়ে উঠল তক্ষণি। হৃদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁট প্রশস্ত করে নিঃশব্দে হাসল। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিজে ধরা দিতে চাইছে, এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভারী হতাশার গলায় বলল হৃদ, আশ্রয় দিয়েছিল কোথায় মিস? তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি। আমি অসুস্থ ছিলাম বলে বউটা সেই রাতেই পালালো, নয়তো রাতে বাসর সেরে সকালে বউ বাচ্চা নিয়ে একেবারে বাড়ি ফিরতাম। শিট, মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার পলাতক বউ বলছেন? টুট টুট করে কলটা কেটে গেল তক্ষণি। হৃদের বাকি কথাগুলো আর শোনা হলো না মায়ার। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ মুখ লুকালো বালিশে ঝাঁপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতে চেয়ে 2 হাতে মুঠোয় পিষল বালিশের 2 টুকরো অংশ। মায়া বুঝতে পারল সুমনের নাম্বারটা ভুল নয়, সঠিক মানুষটারই ছিল। কিন্তু তাই বলে লোকটা প্রথমবারেই এমন নিমজ্জিত কথা বলবে ভাবতেই পারেনি মায়া। ছি, কেমন গা শিরশির করা কথা বলে লোকটা। মায়া এই লোকের সাথে আর কথা বলবে কিভাবে? মায়া কল কেটে দিতেই উচ্চ শব্দে ঝরঝর করে হেসে উঠল হৃদ। কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সেই হাসি আরও দৃঢ় হয়। বউ তার লজ্জা পেয়েছে বলে হঠাৎ কল কেটেছে। হৃদ ফোনের স্ক্রিনে নাম্বারটা চেপে আবারও কল মিলাতেই বেখেয়ালি চোখ পড়ল আসিফ ও ড্রাইভারের বিস্মিত চেহারার দিকে। দুজনেই হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়েছিল এদিকটাই। হয়তো হৃদকে এর আগে কখনোই এভাবে হাসতে দেখেনি তারা। হঠাৎ হৃদের চোখে দুজন ধরা পড়ে যাওয়ায় থমথমে মুখে সামনে ঘুরে গেল তৎক্ষণাৎ। হৃদের প্রসারিত হাসিটাও ক্ষণিকের মধ্যে গম্ভীর মুখে পরিণত হলো। বাকিটা পথ আসিফ আর চোখে দেখল হৃদকে। সরাসরি আর তাকানোর সাহস পেল না। হৃদ ফের মায়ের নম্বরে কল মিলাতে চেয়ে ফোন দিল, কিন্তু অতি লজ্জায় আড়ষ্ট মায়া সেই কল রিসিভ করল না। হৃদ মিটিমিটি হেসে ছোট্ট একটা মেসেজ করে লিখল, পলাতক বইয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমায় স্মরণ করবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। মেসেজ পাঠিয়ে হৃদ গা ছেড়ে দিল সিটে। চোখের ওপর হাত বেঁধে চোখ বন্ধ করতেই হৃদের ঠোঁটের মিটমিটে হাসির রেখা ফের চোখে বিঁধল আসিফের। ব্যস্ত শহরের গাড়ি ছুটল মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে। আর বাতাসের তোড়ে ভেসে আসলো এক নতুন প্রেমের গন্ধ। সেদিন সন্ধ্যায় মায়ার আর কল আসেনি হৃদের কাছে। লজ্জা, ভয়, অস্থিরতা কাটিয়ে মায়া হৃদকে কল দিল সেদিন রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে। জুই তখন ঘুমিয়ে। মায়া লুকিয়ে চুকিয়ে বারান্দায় একটা চেয়ারে বসে হৃদকে কল মিলালো। হৃদ তখনও গাড়িতে। কুমিল্লা পার হয়ে ফেনীতে ঢুকছে সবে। সেই সময় হৃদের ফোন বেজে উঠতেই আসিফ সামনের মিরর দিয়ে হৃদের দিকে তাকালো এক পলক। হৃদকে দেখলো ফোন হাতে অল্প হাসতে। হৃদ মায়ার কল কেটে নিজে কল মিলাবে, তার আগেই মায়া অধৈর্যের ন্যায় আবারও কল দিল হৃদকে। হৃদ এবারও ঠোঁট চেপে হেসে কলটা কেটে দিল, কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে। হৃদ কল কাটতে না কাটতেই সেকেন্ডের ভেতরে তৃতীয়বারের মতো কল দিল হৃদকে। মায়ের অস্থিরতা বুঝে হৃদ হাসল। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কলটা ব্যাক করতে দিন।